আমাদের যে টোটাল যে অ্যাকাউন্টেন্সি আছে ক্লিয়ার, ঠিক আছে ক্লিয়ার। আমি বলেছিলাম আমাদের যে অ্যাকাউন্টেন্সি 5টা ওয়ার্ডের উপর দাঁড়িয়ে, ঠিক আছে সেই 5টা ওয়ার্ডের সম্পর্কে যদি আমাদের প্রপার নলেজ থাকে তাহলে অ্যাকাউন্টেন্সি কোনো ব্যাপারই নয়। এই 5টা ওয়ার্ড সম্পর্কে আমাদের ডিটেইলস নলেজ থাকতে হবে। চলো 5টা ওয়ার্ডের নাম আরেকবার লিখে নিই, ঠিক আছে। প্রথমে লিখি ক্লিয়ার, কি লিখলাম ক্লিয়ার, সি এল ই এ আর, ঠিক আছে ক্লিয়ার। সি ফর কি, সি ফর হচ্ছে তোমার ক্যাপিটাল, কি লিখলাম সি ফর হচ্ছে আমাদের ক্যাপিটাল। তারপর এল ফর লায়াবিলিটি, কি লিখলাম এল ফর লায়াবিলিটি। আচ্ছা ই ফর এক্সপেন্সেস, কি লিখলাম ই ফর এক্সপেন্সেস। আচ্ছা এ ফর অ্যাসেটস, এ ফর তোমার অ্যাসেটস। আর আর ফর রেভিনিউ, কি লিখলাম আর ফর রেভিনিউ। তো বারবার বলছি তোমাদের এই কনসেপ্টটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, এই কনসেপ্টটা পুরোপুরি মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। এই যে 5টা ওয়ার্ড বললাম, ঠিক আছে 5টা টার্ম বললাম, এই যে ক্যাপিটাল লায়াবিলিটি এক্সপেন্সেস অ্যাসেটস রেভিনিউ, এই 5টা কনসেপ্ট সম্পর্কে যদি আমাদের প্রপার নলেজ থাকে তাহলে আমাদের অ্যাকাউন্টিংয়ে কোনো ভয়ই লাগবে না। তো তোমরা দেখতেই পারলে আমরা ক্লিয়ার কথাটা নিয়ে বললাম, সি ফর ক্যাপিটাল, এল ফর লায়াবিলিটি, ই ফর এক্সপেন্সেস, এ ফর অ্যাসেটস এবং আর ফর রেভিনিউ। আমরা যে অ্যাকাউন্টেন্সি করি এই 5টা টার্ম যদি ভালো করে জানতে পারি তাহলে অ্যাকাউন্টেন্সি করা কোনো ব্যাপারই না। তো তোমাদের কতটা মনে আছে আমি ঠিক জানি না, তো চলো একবার একটু রিমাইন্ড করে দিই, ঠিক আছে এইগুলোকে কি মিন করছে, ঠিক আছে এই মিনগুলো যদি ভালো করে জানতে পারো তাহলে তোমার জার্নাল করার কোনো ব্যাপার না। তো আমরা আগে করে দিয়েছি, আমরা আগে যে ভিডিওগুলো আছে বেসিক অ্যাকাউন্টিং নামে যে 7টা ভিডিও সেখানে ডিটেইলস আলোচনা করা আছে, তোমরা দেখে নাও, বা আমি আমার যে আগের ভিডিওতে করা আছে সেখান থেকে সেই ক্লিপগুলো এর মধ্যে জুড়ে দেবো, তোমাদের দেখতে সুবিধা হবে। তো দেখো এখানে লিখো রেভিনিউ, রেভিনিউ বলতে আমরা কি বুঝি, রেভিনিউ বলতে আমরা অ্যাকাউন্টসে রেভিনিউ রিসিপ্টস কেই বুঝি, ঠিক আছে রেভিনিউ রিসিপ্টস কেই বুঝি। রেভিনিউ বলতে আমরা অ্যাকাউন্টসে রেভিনিউ রিসিপ্টস কেই বুঝি। আচ্ছা আর একবার রিভাইজ করে নিই, কারণ আমরা আগের ভিডিও বা তার আগের ভিডিওতে বলেছিলাম রিসিপ্টস কে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা রেভিনিউ রিসিপ্টস আর একটা ক্যাপিটাল রিসিপ্টস, ঠিক আছে বিজনেসের ক্যাশ বক্সে টাকা আসলে তাকে রিসিপ্টস বলে। তো রেভিনিউ রিসিপ্টসটা কি বলেছিলাম, সে গুডস বেচেই হোক বা সার্ভিস, আচ্ছা একটা একটা করে বলি, গুডস বেচে যদি টাকা আসে, ঠিক আছে গুডস বেচে যদি টাকা, নরমাল কোর্স অফ বিজনেস থেকে যদি টাকা আসে তাহলে আমার রেভিনিউ রিসিপ্টস হয়ে যায়। রেভিনিউ রিসিপ্টস এর আরেকটা নাম কি বলেছিলাম রেভিনিউ, ঠিক আছে। তো আরেকবার বলে দিই রেভিনিউ রিসিপ্টস জিনিসটা কি, গুডস বেচে যদি টাকা আসে। রেভিনিউ রিসিপ্টটা কি বলেছিলাম কারেন্ট ইয়ারে গুডস বেচাকেই বলে রেভিনিউ রিসিপ্টস। সে গুডস বেচে টাকা আসুক বা টাকা আসাটা বাকি থাকুক, মানে সেই গুডসটা আমি ক্যাশে বেচি বা পেইডে বেচি, মানে নগদে বেচি বা ধারে বেচি, গুডস বেচাকেই বলে রেভিনিউ রিসিপ্টস। আর যদি সার্ভিসের কথা বলি, সার্ভিস ধরো আমি যখন তোমাদের পড়াচ্ছি, সার্ভিস দিচ্ছি, ঠিক আছে যে টিউশন পড়াচ্ছি, এই টিউশন পড়ানোটাকেই বলে রেভিনিউ রিসিপ্টস, ঠিক আছে টাকা পাওয়াটাকে রেভিনিউ রিসিপ্টস বলে না, ঠিক আছে। কেউ টাকা দিয়ে দিতে পারে, কারোর টাকা পাওয়াটা, কারোর কাছ থেকে টাকা পাওয়াটা বাকিও থাকতে পারে। তো চলো জিনিসটা লিখে নিই, এটা তোমরা জানো, আর একবার লিখে দিচ্ছি। একটা গুডস, ঠিক আছে তো গুডস এর কথাটা যদি বলি তাহলে কি লিখবো, লেখো if goods have been sold, if goods have been sold, if goods have been sold, it means revenue has been earned, it means revenue has been earned. তাহলে কি লিখেছি, if goods have been sold it means revenue has been earned, এটা আন্ডারলাইন করে দিলাম গুডসটা, ঠিক আছে। ফুল স্টপ দিয়ে দেখো it does not matter whether cash has been received or not, whether cash has been received or not, cash has been received or not. তো দেখো কি লেখা আছে, গুডস আমরা বারবার বলেছি রেভিনিউ রিসিপ্টস, ঠিক আছে রেভিনিউ রিসিপ্টস গুডস এর দিক থেকেও বুঝতে পারি আবার সার্ভিসের দিক থেকেও বুঝতে পারি, দুটোই আমাকে জানতে হবে। তো এখানে কি বলেছে, গুডসটা
বলেছে if goods have been sold, if goods have been sold it means revenue has been earned. যদি গুডসটা বেচা হয়ে যায়, গুডস যদি বিক্রি করা হয়ে যায় তাহলে বলবো আমার রেভিনিউ হয়েছে। রেভিনিউ মানে এখানে রেভিনিউ বলতে কাকে বোঝায়, এখানে রেভিনিউ বলতে ইনকামকে বোঝায়। ধরো আমার মার্কার পেনের বিজনেস, ঠিক আছে, আমাকে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার ইনকাম কত বা রেভিনিউ কত, বলবো যে মার্কার পেন বেচে যত টাকা পেয়েছি সেটাই রেভিনিউ বা ইনকাম। ঠিক আছে, বলছে if goods have been sold it means revenue has been earned. গুডস যদি বেচে দিই তাহলে বলবো আমার রেভিনিউ হয়েছে। ঠিক আছে, it does not matter, এটা কোনো ম্যাটার করে না whether cash has been received or not। এই যে পেন গুলো যে বেচলাম, পেন বেচে টাকা পেয়েছি কি টাকা পাইনি এটা কোনো ম্যাটার করে না। তো পেন বেচে টাকা পেলে তো ঠিক আছে, আর যে পেন বেচে টাকা না পাই নিশ্চয়ই পরে পাবো, নেক্সট ইয়ারে টাকাটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এবার তোমরা বললো স্যার যদি টাকাটা না পাই, টাকা না পেলে তো ব্যাড ডেট হয়, আমরা শিখিয়েছি ব্যাড ডেট জিনিসটা কি। তো কি বলেছে আবার বলে দিচ্ছি, গুডস কি, if goods have been sold it means revenue has been earned। কারেন্ট ইয়ারে গুডস বেচে দেওয়াকেই বলা হয় রেভিনিউ। ঠিক আছে, কারেন্ট ইয়ারে যদি কোনো গুডস বেচে দিই তাহলে বলবো আমার রেভিনিউ হয়েছে, এটা ম্যাটার করে না আমি ক্যাশ টাকা পেয়েছি কি পাইনি। আচ্ছা, এটা গুডস এর দিক দিয়ে বলে, এবার সার্ভিসের দিক দিয়ে যদি বোঝাই, এবার যদি আমরা সার্ভিসের দিক থেকে বোঝাই, তো সার্ভিস তো তোমরা বুঝতেই পারছো যে আমরা টিউশন পড়াচ্ছি এটা একটা সার্ভিস। ঠিক আছে, তারপর ধরো যারা লয়ার, ঠিক আছে, তাদের যে ক্লায়েন্টরা আসে সেটাও একটা সার্ভিস, তারপর কেবল লাইন কানেকশন সেটাও একটা সার্ভিস, তারপর ধরো ইন্টারনেট ওটাও একটা সার্ভিস, তারপর ফোন রিচার্জ এটাও একটা সার্ভিস, সমস্ত সার্ভিস। ঠিক আছে, সার্ভিস কি বলছে দেখো, ইফ সার্ভিসেস হ্যাজ বিন রেন্ডার্ড, ইফ সার্ভিসেস has been rendered, if services has been rendered, it means income has been earned, it means income has been earned। ঠিক আছে, তাহলে কি লেখা আছে, if goods have been rendered, কি লেখা আছে, if services has been rendered it means income has been earned। মানে যদি আমি ধরো আমি টিউশন পড়াচ্ছি তোমাদের, আমি যদি তোমাদের পড়িয়ে দিই, এখানে বলছে সার্ভিস হ্যাজ বিন রেন্ডার্ড, সার্ভিস মানে যদি আমরা সার্ভিসটা দিয়ে দিই, যদি সার্ভিসটা দিয়ে দিই তাহলে বলবো আমার ইনকাম হয়েছে। এখানে লিখেছে if services has been rendered it means income has been earned। আমরা যদি কাউকে সার্ভিস দিয়ে দিই তাহলে বলবো যে আমার অলরেডি ইনকাম হয়ে গেছে। আমি যে তোমাদের পড়িয়ে দিচ্ছি, আমি যে তোমাদের পড়িয়ে তোমাদের সার্ভিস দিচ্ছি, সার্ভিস দিচ্ছি মানে আমার ইনকাম হয়ে গেল। ঠিক আছে, তো তার পাশে লিখো it does not matter, it does not matter, it does not matter it does not matter cash has been received or not, cash has been received or not, cash has been received or not। তাহলে কি লিখলাম, সার্ভিসেসটা কি লিখলাম, if services has been rendered it means income has been earned, it does not matter cash has been received or not। ঠিক আছে, আমরা যদি কাউকে সার্ভিস দিয়ে দিই তাহলে বলবো আমার রেভিনিউ হয়েছে বা ইনকাম হয়েছে, এটা ম্যাটার করে না সেই সার্ভিসের রেসপেক্ট বা সার্ভিসের এগেইনস্টে ক্যাশ টাকা পেয়েছি কি, ক্যাশ টাকা পেয়েছি কি পাইনি। তাহলে বুঝতে পারলে গুডস আর সার্ভিস আরেকবার বলে দিই, লাস্ট বার বলে দিই, রেভিনিউ বা রেভিনিউ রিসিপ্ট জিনিসটা কি। গুডস এর কথা যদি বলি, কারেন্ট ইয়ারে যদি আমরা গুডস বেচি তাকেই আমরা বলি রেভিনিউ রিসিপ্ট। ক্যাশ টাকা পেলাম কি ক্যাশ টাকা পেলাম না তাকে রেভিনিউ রিসিপ্ট বলে না। আচ্ছা, আর যদি সার্ভিসের কথা বলি, যদি আমরা কাউকে সার্ভিস দিয়ে দিই তাহলে তাকে আমরা বলবো রেভিনিউ রিসিপ্ট। ক্যাশ টাকা পেলাম কি ক্যাশ টাকা পেলাম না এটাকে রেভিনিউ রিসিপ্ট বলে না। হ্যাঁ, এবার পড়াবো হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম, ডাবল এন্ট্রি সিস্টেম। ঠিক আছে, আমাদের যে অ্যাকাউন্টেন্সিটা আছে না, আমাদের যে ফুল অ্যাকাউন্টসটা আছে না, অ্যাকাউন্টসটা কাজ করে পুরোপুরি ডবল এন্ট্রি সিস্টেমে। তো এখন যদি তোমরা বলেছো ডবল এন্ট্রি সিস্টেম জিনিসটা কি বলছি, তো আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি ডবল এন্ট্রি সিস্টেম কি, তারা কি অ্যানসার দেবে জানো? তারা বলবে যে তারা যে ডবল এন্ট্রি সিস্টেম অ্যানসার দেবে, আমি কিন্তু সেই অ্যানসার দেব না। তারা বলবে কি, বলবে ডুয়াল অ্যাসপেক্ট। ঠিক আছে, কেউ কেউ বলতে পারে ডুয়াল অ্যাসপেক্ট। ঠিক আছে, ডুয়াল অ্যাসপেক্ট, কেউ বলতে পারে double impact, double impact,
কেউ বলতে পারে ডেবিট এন্ড ক্রেডিট, ঠিক আছে, ডেবিট এন্ড ক্রেডিট। বা তোমরা যদি তোমাদের যখন বই কেনা হয়ে যাবে, বইটা যদি দেখো দেখবে এটাই লেখা আছে। কোন বইতে লেখা থাকবে ডুয়াল অ্যাসপেক্ট, কোন বইতে লেখা থাকবে ডবল ইমপ্যাক্ট, কোন বইতে লেখা থাকবে ডেবিট এন্ড ক্রেডিট। আমরা কিন্তু এটা বলবো না। আমি কি বলবো, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ডবল এন্ট্রি সিস্টেমটা কি, আমি কিন্তু তিনটে একটা কথাও বলবো না ডবল এন্ট্রি সিস্টেম, আমি অন্য কথা বলবো। আমি বলবো ডবল ইমপ্যাক্ট, এটা একটা ইমপ্যাক্ট, দেখো এটা একটা ইমপ্যাক্ট আর এটা হচ্ছে একটা ইমপ্যাক্ট, ডবল ইমপ্যাক্ট। তার মানে আমি কি অ্যানসারটা দেবো, দেখো আমি কি বলবো, একটা ইমপ্যাক্ট অর্থাৎ আমাদের যে টোটাল যে বিজনেসে কি আসলো, বিজনেসে কি আসলো এবং কি চলে গেল, বিজনেসের মধ্যে কি আসলো এবং কি চলে গেল, এটা হচ্ছে একটা ইমপ্যাক্ট। আর একটা ইমপ্যাক্ট কি, এই যে বিজনেসে যা আসলো এবং বিজনেস থেকে যা চলে গেল, এই আসা আর যাওয়ার পেছনের কারণটা কি, রিজনটা কি, সেটাই হচ্ছে ডবল এন্ট্রি সিস্টেম। আমি আর কিছু বলবো না। ডবল এন্ট্রি সিস্টেমটা কি বলবো, যে ডবল ইমপ্যাক্ট, ঠিক আছে, ডবল ইমপ্যাক্ট। তো একটা ইমপ্যাক্ট এটা আর একটা ইমপ্যাক্ট হচ্ছে এটা। তো একটা ইমপ্যাক্ট কি বলবো, বিজনেসে কি আসলো এবং কি গেল, এটা একটা ইমপ্যাক্ট। আর একটা ইমপ্যাক্ট কি বলবো, এই যে বিজনেসে যা আসলো এবং যা গেল, এই আসা যাওয়ার পেছনে রিজনটা কি, এই রিজনটাকে বলে ডবল এন্ট্রি সিস্টেম। তা তোমাদের স্যার বুঝতে পারলাম না, বোঝাবো, ব্যাপারটা বোঝাবো, কোনো ব্যাপার নেই, উদাহরণে চলে আসছে, এটা বোঝার জন্য উদাহরণে চলে আসছে, এটা বোঝার জন্য আমরা উদাহরণে চলে আসছি। উদাহরণটা কি দেখো, দেখো এটাকে বলে ব্যালেন্স শিট। কি বলে, এটাকে ব্যালেন্স শিট। স্যার এটা কি একটা নতুন টার্ম, কোনদিন আগে শুনিনি, শোনোনি তো, বলে দিচ্ছি ব্যালেন্স শিট জিনিসটা কি, ঠিক আছে। তোমরা যখন ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সি লাস্ট চ্যাপ্টার করবে তখন এটা শিখবে ব্যালেন্স শিট। তো এখন বলে দিই ব্যালেন্স শিট জিনিসটা কি। তো ব্যালেন্স শিট হচ্ছে একটা শিট, ব্যালেন্স শিট হচ্ছে একটা শিট, ঠিক আছে, যেই শিটে দুটো দিক থাকে, দুটো দিক, কোন দিক, দেখো এটা একটা দিক, এটা একটা দিক, দুটো দিক থাকে। একদিকে থাকে হচ্ছে তোমার অ্যাসেট, অ্যাসেট নাম তো শুনেইছো, কিছুদিন আগেই তো পড়ালাম, বেসিক অ্যাকাউন্টিং নামই ছিল অ্যাসেট। একদিকে থাকে অ্যাসেট, কোন দিকে অ্যাসেট থাকে, ডান দিকে, ডান দিক, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাঁ দিক। ডান দিকে থাকে অ্যাসেট, ডান দিকে থাকে অ্যাসেট, অ্যাসেট কারণ অনেকগুলো অ্যাসেট থাকে তাই বললাম অ্যাসেট। আর বাঁ দিকে থাকে কি, ক্যাপিটাল এন্ড লায়াবিলিটিস। কি থাকে, ক্যাপিটাল এন্ড লায়াবিলিটিস। তাহলে কি বললাম, ব্যালেন্স শিট হচ্ছে একটা শীট, যেই শীটের দুটো দিক, একদিকে থাকে অ্যাসেট আর একদিকে থাকে লায়াবিলিটি আর ক্যাপিটাল। ডান দিকে থাকে অ্যাসেট, বাঁ দিকে থাকে লায়াবিলিটি এন্ড ক্যাপিটাল, এটাই হচ্ছে ব্যালেন্স শিট, ঠিক আছে। একটা বছরের শেষে, যে কোনো একটা বছরের শেষে ব্যবসার কত টাকা অ্যাসেট আছে, কতটা লায়াবিলিটি আছে, কতটা ক্যাপিটাল আছে, যেটা কিনা আমরা ব্যালেন্স শিটের মাধ্যমে জানতে পারি। তো দেখো ব্যাপারটা শোনো, আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন একটা বিজনেস, ধরো টাটা কোম্পানির কথা বলছি, কোন কোম্পানি, টাটা কোম্পানির কথা বলছি, টাটা কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এখানে ধরো একটা লিখছি, এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, এটা কি লিখছি, অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট, এটা কি লিখলাম, অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। এখানে কি লিখছি, রতন টাটা, জিনিসটা বোঝার চেষ্টা করবে, এটা হচ্ছে রতন টাটা। তাহলে কি কি লিখলাম, এটা লিখলাম টাটা কোম্পানি, এটা লিখলাম রতন টাটা, এটা লিখলাম অ্যাকাউন্টেন্ট। দেখো তোমাদের তো আগেই বলেছি, আগের ভিডিওতেই বলেছি, কোনো অসুবিধা নেই। কি বলেছিলাম, রতন টাটা কে, কি বলেছিলাম, রতন টাটা কে, রতন টাটা হচ্ছে টাটা কোম্পানির মালিক, রতন টাটাকে টাটা কোম্পানির মালিক, ঠিক আছে। তো আর তেমন বলেছিলাম রিলায়েন্স কোম্পানির মালিক কে বলেছিলাম, আম্বানি বলেছিলাম, তো এরকম বলেছিলাম। তো রতন টাটাকে টাটা কোম্পানির মালিক। তো দেখো টাটা কোম্পানি খুলবে বলে, আজকে যদি তুমি মনে করো একটা মুদিখানা দোকান খুলবে বললেই তো খোলা হয়ে গেল না, দোকান খুলবে বললেই তো খোলা হয়ে গেল। খুলতে গেলে কি লাগবে, স্যার পুঁজি লাগবে, টাকা লাগবে, টাকা ছাড়া তো কখনো খুলতে পারবে না। তো রতন টাটার ইচ্ছা হয়েছে টাটা কোম্পানি খোলা, ও টাটা কোম্পানি খুলবে বলেই তো খুলতে পারবে না, তার জন্য কি লাগবে, ও টাকা লাগবে। তার মানে আরেকটা জিনিস বলেছি, আমরা এনটিটি কিছুদিন আগে পড়েছিলাম, কি বলেছিলাম, এনটিটি কি বলেছিলাম, যেদিন যেদিন ধরো আমি যেদিন ব্যবসা শুরু করবো বলে ঠিক করেছি, যেদিন ব্যবসাটা শুরু করবো বলে ঠিক করেছি, অর্থাৎ ব্যবসা যেদিন শুরু হয়ে যাবে সেই দিন আমি আর বিজনেস টোটালি আলাদা। সাপোজ ধরো বিজনেসটার নাম কি, ধরো কমার্স গাইড, ঠিক আছে, আমার যে ব্যবসাটা কোচিং সেন্টার, এই কোচিং সেন্টার তো একটা ব্যবসা, তো সেটার নাম ধরো কমার্স গাইড, ঠিক আছে, এটা বিজনেস। আর হচ্ছে এই কমার্স গাইডের ওনার হচ্ছে ধরো আমি প্রবীণ, ঠিক আছে। তো যেদিন আমার কমার্স গাইডটা ওপেন হয়ে গেল, যেদিন কমার্স গাইডটা চালু হয়ে গেল, সেদিন এই কমার্স গাইড আর প্রবীণ দুজনে আলাদা হয়ে গেল, দুজনে কি হয়ে যাবে, তাদের মাঝখানে দাগ হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, সেপারেট হয়ে গেল। কোন দিন, যেদিন কমার্স গাইডটা প্রবীণ খুলে ফেললো, মানে মালিক, কমার্স গাইডের যে মালিক, যেদিন কমার্স গাইডটা এই কমার্স গাইডের মালিক খুলে ফেললো, সেদিন কমার্স গাইড
আর প্রবীর দুজনে সেপারেট, বিচ্ছিন্ন হয়ে গেল, এটাকে বলে সেপারেট লিগাল এন্টিটি। ঠিক আছে, তো আমরা যে অ্যাকাউন্টেন্সি করব, কমার্স গাইডের অ্যাকাউন্টস করব, ঠিক আছে, প্রবীরের অ্যাকাউন্টস করব না। একই রকম ভাবে যদি টাটা কোম্পানির কথা বলি, রতন টাটা যেদিন টাটা কোম্পানি ওপেন করলো, রতন টাটা যেদিন টাটা কোম্পানি ওপেন করলো, সেই দিন টাটা কোম্পানি রতন টাটা দুজনে আলাদা হয়ে গেল। কি বললাম, সেদিন রতন টাটা টাটা কোম্পানি দুজনে আলাদা হয়ে গেল, অর্থাৎ সেপারেট হয়ে গেল। আমরা যে অ্যাকাউন্টেন্সি করব, রতন টাটার অ্যাকাউন্টস করব না, আমরা টাটা কোম্পানির অ্যাকাউন্টস করব। এই যে অ্যাকাউন্টেন্ট, টাটা কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট, ও কার অ্যাকাউন্টস করবে? ওকে রতন টাটার কথা শুনবে না টাটা কোম্পানির কথা শুনবে? স্যার, ওকে পেমেন্ট করে টাটা কোম্পানি, ওকে প্রতি মাসে যে স্যালারি দেয় টাটা কোম্পানি দেয়, ও টাটা কোম্পানির কথা শুনবে, ও রতন টাটার কথা শুনবে না। তো আমরা যে পুরোপুরি যে অ্যাকাউন্টসটা করবো না, আমাদের যে পুরো টোটাল অ্যাকাউন্টসটা করবো কিন্তু বিজনেসে, বিজনেসম্যানের অ্যাকাউন্টস করবো না, অর্থাৎ মালিকের কথা আমরা শুনবো না, মালিকের অ্যাকাউন্টস করবো না। আমরা মালিকের দিক থেকে চিন্তা ভাবনা করবোই না, যা করবো ব্যবসার দিক থেকে দেখবো। ঠিক আছে, যা দেখবো সব পুরো ব্যবসা দিক। আমরা যে একদিন যে বেসিক অ্যাকাউন্টিং 7টা ক্লাস করলাম, যতগুলো টার্ম করালাম, গুডস করালাম, পারচেজ করালাম, সেল করালাম, ক্যাপিটাল, তো সমস্ত জিনিস যে দেখলাম সব কিন্তু আমরা বিজনেসের দিক থেকে দেখলাম, বিজনেসম্যানের দিক থেকে দেখিনি। তো আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে সেপারেট লিগ্যাল এন্টিটি। ঠিক আছে, তো সেপারেট লিগ্যাল এন্টিটি জিনিসটা কি? সেপারেট লিগ্যাল এন্টিটি হচ্ছে, বলছে যে বিজনেস, এটা যে বিজনেস আর হচ্ছে বিজনেসম্যান মানে ওনার, মালিক, মালিক আর ব্যবসা দুজনে পুরোপুরি আলাদা। তো দেখো, রতন টাটা যে টাটা কোম্পানি ওপেন করবে, ওকেই তো প্রথমে টাকাটা নিয়ে আসতে হবে। তো রতন টাটা দেখো ওর ঘর থেকে, রতন টাটা ওর ঘর থেকে টাটা কোম্পানিতে কি নিয়ে আসবে? আরে আজকে যদি আমি একটা ব্যবসা খুলতে চাই, আজকে যদি আমি একটা ব্যবসা খুলতে চাই, আমার বাড়ি থেকে তো টাকা নিয়ে যেতে হবে ব্যবসা খোলার জন্য। তো রতন টাটা ধরো বাড়ি থেকে কি নিয়ে এসেছে, রতন টাটা বাড়ি থেকে টাটা কোম্পানিতে ক্যাশ নিয়ে এসেছে, ঘর থেকে টাকা নিয়ে এসেছে। কত টাকা নিয়ে এসেছে? কত টাকা নিয়ে এসেছে? ধরো ব্যবসা শুরু করতে 20 লাখ টাকা নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? ব্যবসা শুরু করতে 20 লাখ টাকা নিয়ে এসেছে। তার মানে কে 20 লাখ টাকা কে নিয়ে এসেছে? স্যার, রতন টাটা নিয়ে এসেছে। রতন টাটা 20 লাখ টাকা নিয়ে এসেছে। কোথায় নিয়ে এসেছে? টাটা কোম্পানি নিয়ে এসেছে। আচ্ছা, টাটা কোম্পানিতে কি আসলো? টাটা কোম্পানিতে কি আসলো? দেখো, এই যে টাটা কোম্পানির যে অ্যাকাউন্টেন্ট, ধরো টাটা কোম্পানির অ্যাকাউন্টেন্টের নাম ধরছি, ধরো টাটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট ধরছি, ধরো সুমন। ঠিক আছে, টাটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট ধরছি, তার নাম সুমন। ঠিক আছে, সুমন কি দেখবে? সুমন দেখবে টাটা কোম্পানিতে কি এসেছে। সুমন দেখবে টাটা কোম্পানিতে 20 লাখ টাকা এসেছে। 20 লাখ টাকা মানে ক্যাশ। টাকাটা মানে কি? ক্যাশ, মানি। টাকা মানে তো মানি, ক্যাশ। তাহলে ক্যাশ, ক্যাশ তো আমার অ্যাসেট। তাহলে বিজনেসে অ্যাসেট কত এসেছে? বিজনেসে অ্যাসেট মানে ক্যাশ, ক্যাশ এসেছে 20 লাখ টাকা। ঠিক আছে, তো আবার বলছি, টাটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট একজন সুমন। ঠিক আছে, সুমন কি দেখছে? সুমন দেখছে যে টাটা কোম্পানিতে 20 লাখ টাকা এসেছে। 20 লাখ টাকা, টাকা তো তোমার ক্যাশ, আর ক্যাশ তো অ্যাসেট, তাহলে অ্যাসেট তো অ্যাসেটই বসবে। তাই অ্যাসেট এসেছে কত? বিজনেসে 20 লাখ টাকা। তো এই 20 লাখ টাকাটা, 20 লাখ টাকা কোথা থেকে এসেছে? 20 লাখ টাকা আমাদের যে অ্যাকাউন্টেন্সি, আমাদের যে অ্যাকাউন্টেন্সি ল আছে, আমাদের ইন্ডিয়ান যে লটা বলছে, ঠিক আছে, আইন, আইন কি বলছে? এই যে বিজনেস মানে টাটা কোম্পানির 20 লাখ টাকা আসলো, এই 20 লাখ টাকা কোথা থেকে আসলো? কারণ বলো, এই 20 লাখ টাকা কোথা থেকে আসলো? তখন এই যে অ্যাকাউন্টেন্ট সুমন বলল যে এই 20 লাখ টাকা টাটা কোম্পানির মালিক, টাটা কোম্পানির মালিক রতন টাটা দিয়েছে। টাটা কোম্পানির মালিক কে দিয়েছে? টাটা কোম্পানির মালিক রতন টাটা 20 লাখ টাকা দিয়েছে। তো কি হয়েছে? আর আমরা আগেও শিখেছি, ব্যবসার মালিক, বিজনেসের মালিক, বিজনেসে যদি কিছু দেয় তাকে কি বলে? ক্যাপিটাল বলে। ক্যাপিটাল বলতে কি? স্যার, ক্যাপিটাল এই দিক লেখা আছে। তার মানে এখানে ক্যাপিটাল বলে লিখি, ক্যাপিটাল বলে লিখি 20 লাখ টাকা। তো বুঝতেই পারছো 20 লাখ, 20 লাখ। এবার দেখো, এখন যদি তোমাদের এখানে প্রশ্ন হয়, তুমি প্রশ্ন রাখতে পারি, স্যার টাকাটা তো রতন টাটা দিয়েছে, তা আপনি এখানে কেন ক্যাপিটাল কেন লিখলেন? রতন টাটা জায়গায় কেন ক্যাপিটাল লিখলেন? ধরো আমাদের ফ্যামিলিতে যারা প্যারেন্টস আছে, বাবা মা, ঠিক আছে, ওরা অনেক সিনিয়র, তা আমরা কি কখনো তাদের নাম ধরে ডাকি? আমরা কি কখনো তাদের নাম ধরে ডাকি? কোনোদিন তাদের নাম ধরে ডাকি না, কারণ তাদের একটা রেসপেক্ট দিই, তারা একটা রেসপেক্ট পায়। ঠিক আছে, তো তেমনি বিজনেস, টাটা কোম্পানির যে মালিক, মালিককে তো রেসপেক্ট দিতে হবে। টাটা কোম্পানির যে মালিক, তাকে তো রেসপেক্ট দিতে হবে। মালিককে রেসপেক্ট দিয়ে আমরা লিখি ক্যাপিটাল। ঠিক আছে, মালিককে রেসপেক্ট দিয়ে বলি ক্যাপিটাল। যেমন আমাদের বাবা মার নাম কি? যেমন কারোর বাবার নাম যায়, যেমন কারোর বাবার নাম ধরো, কোনো একজনের বাবার নাম ধরো রাম। ঠিক আছে, কোনো একজনের বাবার নাম ধরো রাম, তো তাকে তো তার ছেলে তো রাম বলে ডাকে না, কি বলে ডাকে? বাবা বলে ডাকে, সম্মান দেয়। তো তেমনি এখানে টাটা কোম্পানি সম্মান দিয়ে রতন টাটাকে কি বলে ডাকবে? ক্যাপিটাল বলে ডাকবে। তো আশা করি বুঝতে পারবে, তো আশা করি বুঝতে পারবে। এবার তোমাকে যদি কেউ দেখো, তোমরা যদি কাউকে জিজ্ঞাসা করো ক্যাপিটাল জিনিসটা কি, তখন কি বলবে? সবাই বলবে যে বিজনেস স্টার্ট করার সময় বিজনেসে যে টাকাটা নিয়ে আসা হয় তাকেই ক্যাপিটাল বলে। কি বলবে? বিজনেস স্টার্ট করার সময় ধরো
এই টাটা কোম্পানি শুরু করার সময় রতন টাটা যে 20 লাখ টাকা নিয়ে এসেছে সেটাই ক্যাপিটাল। আরে 20 লাখ টাকা, টাকা টাকা তো এখন সামনে নেই, টাকাটা ক্যাপিটাল বলে? আরে তোমরা 500 টাকার নোট দেখেছো, 2000 টাকার নোট দেখেছো, 100 টাকার নোট, 200 ওটা কখনো ক্যাপিটাল হতে পারে? আরে টাকা তো টাকা তো ক্যাশ, কখনো ক্যাপিটাল হতে পারে? ওটা কিন্তু ক্যাপিটাল না। ও যে টাকাটা নিয়ে আসলো, আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলছে, রতন টাটা যে 20 লাখ টাকা নিয়ে আসলো, ঠিক আছে, ওটা তো ক্যাশ। ক্যাপিটাল কোনটা? টাকাটা কে নিয়ে এসেছে? 20 লাখ টাকা বিজনেসে কে নিয়ে এসেছে? 20 লাখ টাকা বিজনেসে রতন টাটা নিয়ে এসেছে, ঠিক আছে। এইটা বিজনেসে দেখানোকে বলে ক্যাপিটাল। এটা বিজনেসে দেখানোটাকেই বলে, রেকর্ড করাটাকেই বলে ক্যাপিটাল। জিনিসটা বুঝতে পারলে? তো এই দিয়ে ধরো, এই টাকা দিয়ে ধরো এই যে ব্যবসা চলছে না, টাটা কোম্পানি, এবার টাটা কোম্পানি কি বলেছে, টাটা কোম্পানি মালিককে, টাটা কোম্পানি মালিক রতন টাটাকে বলেছে, দেখো এই দিয়ে তো ব্যবসা চলছে না, এবার বিজনেসটা করার জন্য একটা ভালো জায়গা লাগবে, একটা বিল্ডিং লাগবে, ঠিক আছে, এটা ভালো করে বিজনেসটা করার জন্য একটা বিল্ডিং লাগবে, একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দাও। তখন রতন টাটা নিজের একটা জমি ছিল, রতন টাটা নিজের একটা বাড়ি আছে, বললো ঠিক আছে আমার বাড়ি আছে, সেই বাড়িতেই ব্যবসা করো, ঠিক আছে। তাহলে বিজনেসে কি আসলো স্যার? বিজনেসে বাড়ি আসলো, বাড়িকে ইংরেজিতে কি বলে? বিল্ডিং। তো বিল্ডিংটা কি আমার? বিল্ডিং কি আমার? অ্যাসেট। আমরা আগেই শিখেছি বিল্ডিং আমার অ্যাসেট। তাহলে বিজনেস কি আসলো? অ্যাসেট আসলো, 5 লাখ টাকার অ্যাসেট আসলো। কি আসলো? বিল্ডিংটার ভ্যালু 5 লাখ টাকা, ঠিক আছে, এটা 5 লাখ টাকা। এইবার অ্যাকাউন্টস জানতে চাইছে, অ্যাকাউন্টস বা আমাদের ল বলছে যে বিজনেসে মানে টাটা কোম্পানিতে 5 লাখ টাকার বিল্ডিং আসলো, কোথা থেকে আসলো বিল্ডিং? বলছে যে এই বিল্ডিংটা, এই 5 লাখ টাকার বিল্ডিং দিয়েছে ব্যবসার মালিক রতন টাটা দিয়েছে। তো রতন টাটা দিয়েছে, তো ব্যবসার মালিক বিজনেস যেটা দেয় সেটাই তো ক্যাপিটাল, ঠিক আছে। তো ক্যাপিটাল কত লিখবো? 20 লাখ টাকা ছিল, আরো 5 লাখ টাকা আসলো, তাহলে ক্যাপিটাল কত হলো? 25 লাখ। তো আবার বলছি, মন দিয়ে শোনার চেষ্টা করো, মন দিয়ে শোনার চেষ্টা করো। এই যে ব্যবসা চলছিল না, তখন টাটা কোম্পানি রতন টাটাকে বললো যে এই যে ব্যবসা চলছে না, একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে। তো রতন টাটা বললো ঠিক আছে আমার কাছে বিল্ডিং আছে, আমি বিল্ডিং দিয়ে দিচ্ছি। তো ওর নিজস্ব বিল্ডিং ও দিয়ে দিল। বিজনেসে কি আসলো স্যার? বিজনেসে বিল্ডিং আসলো। এবার প্রশ্ন হলো, বিল্ডিংটা আসলো, বিল্ডিংটা বিজনেসে কে দিয়েছে? স্যার বিল্ডিংটা বিজনেসের মালিক দিয়েছে, আর মালিক যা দেয় তাকে কি বলে? ক্যাপিটাল বলে। তাই ক্যাপিটাল 20 লাখ ছিল, এখন 5 যোগ করে 25 লাখ হলো। দেখো এইদিকেও 25 লাখ, আর এইদিকে 20 আর 5 25 লাখ। আচ্ছা এইবার দেখো, এবার মন দিয়ে শোনো। তো তো আমাদের বিজনেসের মালিক রতন টাটা টাকা নিয়ে আসলো, 20 লাখ টাকা নিয়ে আসলো বিজনেসে, ঠিক আছে, হলো বিল্ডিং নিয়ে আসলো। এবার বলেছে কি, শুধু এই হলে ব্যবসা চলবে না, একটা মেশিন লাগবে। মেশিন ছাড়া বিজনেস কি করে হবে? প্রোডাকশন কি করে হবে? ব্যবসায় কি করে প্রোডাকশন হবে? মেশিন লাগবে, ঠিক আছে, তো ব্যবসায় মেশিন লাগবে। কিন্তু দেখো মেশিন লাগবে, মেশিনটার দাম কত? মেশিনটার দাম হচ্ছে তোমার 8 লাখ টাকা। মেশিনটার দাম কত? মেশিনের দাম হচ্ছে 8 লাখ টাকা। তো মালিক রতন টাটা বলে দিয়েছে আমার কাছে আর টাকা নেই, আমি আর দিতে পারবো না। তাই বলে কি ব্যবসা বন্ধ করে দেবে? ব্যবসা বন্ধ করে দেবে না, ঠিক আছে। মেশিন কিনতে হবে, মেশিন ছাড়া কোনো বিজনেস হবে না। তো মালিক বলেছে আমার কাছে টাকা নেই, তখন কি হয়েছে? তখন টাটা কোম্পানি বলেছে ঠিক আছে মালিকের কাছে টাকা নিলে কি আছে, আমাদের ক্যাশে কত টাকা পড়ে আছে? আমাদের ক্যাশে কত পড়ে আছে? 20 লাখ টাকা পড়ে আছে। তা ওখান থেকে 8 লাখ টাকার মেশিন কিনতে পারবে? হ্যাঁ কিনতে পারবে। আরে 20 লাখ টাকা পড়ে আছে, ওখান থেকে 8 লাখ টাকার মেশিন কিনতেই পারবে। তাহলে বিজনেসে কি এসছে বলো? বিজনেসে কি এসছে? স্যার বিজনেসে মেশিন এসছে। তো মেশিন তো অ্যাসেট, এসছে মানে এখানে লেখো অ্যাসেট, অ্যাসেটটার নাম লেখো মেশিন। কত টাকা মেশিন এসছে? 8 লাখ টাকা। তো 8 লাখ টাকার মেশিন আসলো, ঠিক আছে। তাহলে কি চলে গেল? বিজনেস তো আসলো, তো মেশিন তাহলে গেল কি? স্যার ক্যাশ চলে গেল। কেন? মেশিন কিনতে গেলে টাকা লাগবে, কি চলে গেল? টাকা চলে গেল। ক্যাশ ছিল 20 লাখ টাকা, তার মধ্যে 8 লাখ টাকা চলে গেল। কত আছে? 12 লাখ টাকা আছে। 20 লাখ থেকে 8 লাখ টাকা চলে গেলে রইল 12 লাখ টাকা। হয়ে গেল। তো দেখো এখনো পর্যন্ত মিলছে। এই দেখো 12 আর 17 আর 25, এইদিকেও 25। আচ্ছা আচ্ছা, লাস্ট আর একটা কি বলবো? আরেকটা উদাহরণ দিই। হ্যাঁ, বিজনেস করতে গেলে আরো টাকা লাগবে। এবার মাঝখানে না বিজনেস চলছে মাঝখানে এবার 10 লাখ টাকা জোড়ো। এখন 10 লাখ টাকা দরকার, বিজনেস চলছে, এখন আরো 10 লাখ টাকা দরকার। 10 লাখ টাকা ছাড়া বিজনেস হবে না। মালিককে বললো, টাটা কোম্পানির রতন টাটা মানে মালিককে বললো আরো 10 লাখ টাকা লাগবে। মালিক বললো দেখো আমি আর টাকার ব্যবস্থা করি, কারণ টাকা আমার কাছে আর নেই। তাহলে কি ব্যবসাটা বন্ধ করবে না? তখন কি হবে? তখন টাটা কোম্পানি কি করবে? টাটা কোম্পানি না বাইরে কোনো জায়গা থেকে টাকা জোগাড় করার চেষ্টা করবে। বাইরে মানে কোথায় চলে যাবে? ও ব্যাংকের কাছে চলে যাবে। ও ব্যাংকের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে। ব্যাংকের কাছে কি বলবে? দেখো আমি ব্যবসা শুরু করেছি, তো আমার এখন দরকার হয়েছে, টাকার দরকার। তো ও চলে গেল কোন ব্যাংকে? চলে যে কোনো একটা ব্যাংকে যাবে, যে কোনো ব্যাংকে যেতে পারে। আরে ও ব্যাংকের থেকে টাকা নেওয়ার কথা নেই, কিন্তু বন্ধু বান্ধবের থেকেও টাকা নিতে পারে, বাইরে যে কোনো জায়গা থেকে টাকা নিতে পারে।
তো বললাম সবচেয়ে ওর মনে হবে যে না ব্যাংকের কাছে চলে, কারোর কাছে যাবো কেন, ব্যাংকের কাছে চলে যাই, ব্যাংক আমাকে টাকা দেবে। তো ব্যাংকে চলে গেল, কোথায়, সামনে এইচডিএফসি ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংকে চলে গেল, টাকার দরকার, ও এইচডিএফসি ব্যাংকে চলে গেল। তো দেখো কত টাকা দরকার, 10 লাখ টাকা দরকার। এইচডিএফসি ব্যাংক সমস্ত কাগজপত্র দেখলো, বললো ঠিক আছে আমি দেবো, আমি টাকা দেবো। তাহলে কি করলো, এইচডিএফসি ব্যাংকের থেকে টাকা জোগাড় করলো, মানে এই টাকা জোগাড়টা কি করে, লোন নিল। তাহলে বিজনেসে কি আসলো, বিজনেসে কিন্তু লোন আসেনি, লোনের বদলে টাকাটা এসছে। আমরা যদি কারোর থেকে লোন নিই, লোনের বদলে কি আসে, টাকা আসে না, টাকা এসছে। বিজনেসে কত টাকা আসছে স্যার, 10 লাখ টাকা এসছে। 12 লাখ টাকা ছিল, আরো 10 লাখ টাকা আসলো, তাহলে টোটাল কত হলো, টাকা কত হলো, 22 লাখ হলো। ঠিক আছে, এই 10 লাখ টাকা কে দিল ব্যবসায়, এই 10 লাখ টাকা ব্যবসায় কে দিল, মালিক দিয়েছে। এই 10 লাখ টাকা ব্যবসায় মালিক দিয়ে, না স্যার মালিক দেয়নি, মালিকের টাকাই নেই। তাহলে কে দিয়েছে, বাইরের লোক, বিজনেসের বাইরের লোক দিয়েছে। তো বাইরের লোকটা কে স্যার, এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের থেকে লোনটা নিয়েছে, তার থেকে এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক লোন কত টাকা, 10 লাখ টাকা। তাহলে বুঝতে পারলে তো, তো ব্যবসায় যে বিজনেসে যে আরো 10 লাখ টাকা আসে, টাকা কমে 10 লাখ টাকা আসে, 10 লাখ টাকা কে দিল, এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে বিজনেসে স্যার বাইরের লোক, আউটসাইডার। ঠিক আছে, তো বুঝতে পারলেন, আউটসাইডার। এখানে লিখে দিলে 10 লাখ টাকা। তাহলে এখানে কত, 25 আর 10 যোগ করে কত হলো, 35 লাখ। আর এখানে লিখলাম 35 লাখ। তো দেখো বুঝতে পারলে ব্যাপারটা। এবার আমি তোমাদের লিখে দিই ক্যাপিটাল আর লাইবিলিটি জিনিসটা করে লিখে দিই। লিখে নাও ক্যাপিটাল আর লাইবিলিটি জিনিসটা। দেখো ক্যাপিটাল ইজ দ্য ক্লেম, ক্যাপিটাল ইজ দ্য ক্লেম of owner in total assets of business, in total assets of business. আর liability, আর কি liability, liability দেখো liability, এই liability লিখবে, liability আর নাম কি বলেছেন, obligation, obligation or claim of outsider, or claim of outsiders in the total asset of business, in the total asset of business, total assets of business. ঠিক আছে, তো দেখো আমি আগের দিন কি বলেছিলাম, ক্যাপিটাল কাকে বলে, বিজনেস স্টার্ট করার সময়, বিজনেসে মালিক যত টাকা নিয়ে আসে তাকেই ক্যাপিটাল বলে। তো আগের দিন অবধি ওইটা ঠিক ছিল। এবার আমাদের বেসিক অ্যাকাউন্টিং টাইমে অনেকগুলো জিনিস শেখা হয়ে গেল, এখন তো আমরা ক্যাপিটাল ডেফিনিশন ওটাও ঠিক ছিল, আবার আজকে একটু ডেফিনেটলি একটু বাড়িয়ে দিতে পারি। তাহলে কি বলেছে এখানে লেখা আছে, বলছে ক্যাপিটালে কি, ক্যাপিটাল হচ্ছে ইজ দা ক্লেম, ক্লেম মানে কি, দাবি, ক্লেম মানে দাবি অফ ওনার। ঠিক আছে, ইন টোটাল অ্যাসেট অফ দা বিজনেস, বিজনেসে টোটাল কত অ্যাসেট আছে স্যার, বিজনেসে টোটাল অ্যাসেট আছে 35 লাখ, বিজনেসে টোটাল অ্যাসেট 35 লাখ। এই 35 লাখ টাকার মধ্যে মালিক কত টাকা দাবি করতে পারে, এই 35 লাখ টাকার মধ্যে মালিকের কত টাকা আছে স্যার, এই 35 লাখ টাকার মধ্যে মালিকের আছে 25 লাখ, ক্যাপিটাল কত 25 লাখ, এই 35 লাখ টাকার মধ্যে মালিকের 25 লাখ টাকা আছে, এটাকে বলে ক্যাপিটাল। তাহলে ক্যাপিটাল কি বুঝতে পারলে, বিজনেসে টোটাল যত টাকা অ্যাসেট আছে তার মধ্যে মালিক কত টাকা দাবি করতে পারে, মালিক যত টাকা দাবি করতে পারে তাকে বলে ক্যাপিটাল। ঠিক আছে, লাইবিলিটি জিনিসটা কি বলতে পারি, লাইবিলিটি বিজনেসে 35 লাখ টাকা আছে, তার মধ্যে বাইরের লোক কত টাকা দাবি করতে পারে, বাইরের লোক, এটা তো মালিক দাবি করবে, এটা তো মালিক দাবি করবে, এই টাকাটা কি বাইরের লোক দাবি করবে, বাইরের লোক কত টাকা দাবি করতে পারে, 10 লাখ, এটাকে বলে লাইবিলিটি। তাই লিখে দিই অব্লিগেশন অর ক্লেম অফ আউটসাইডার ইন টোটাল অ্যাসেট অফ বিজনেস। তো বুঝতে, এক্সপেন্ডিচার মানে কি বলেছিলাম, বিজনেসের ক্যাশ বাক্স থেকে, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যাওয়াকে বলে এক্সপেন্ডিচার। কি বলেছিলাম, বিজনেসের যে একটা ক্যাশ বাক্স আছে না, ক্যাশ বাক্স থেকে টাকাটা বেরিয়ে গেলে তাকে এক্সপেন্ডিচার বলে। সেই এক্সপেন্ডিচারকে আমরা দুটো ভাবে ভাগ করেছিলাম, বলেছিলাম একটা রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা বলেছিলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার কি বলেছিলাম একটু মনে করার চেষ্টা করো, বলেছিলাম যে বিজনেসের ক্যাশ বাক্স থেকে কারেন্ট ইয়ারে বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে, ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে, কিন্তু এর বেনিফিটটা আমরা যদি কারেন্ট ইয়ারেই নিয়ে নিই, এর বেনিফিট যদি আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিই তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। আর যার বেনিফিট আমরা ফিউচারে নেব, যার বেনিফিট আমরা ফিউচারে নেব, অর্থাৎ বেনিফিট এখনো নিইনি, ঠিক আছে, ফিউচারে নেব, তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দেখো এখানে কি লেখা আছে, একই কথা লেখা আছে, বলছে ইট ইজ অ্যান এক্সপেন্ডিচার ইনকার্ড, ইট ইজ অ্যান এক্সপেন্ডিচার ইনকার্ড মানে খরচ করা হয়ে গেছে, অর্থাৎ ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে,
ঠিক আছে, the benefit of which is consumed within the current accounting period, এবং বেনিফিটটা নিয়েছি কবে, কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড, অর্থাৎ কারেন্ট ইয়ারে আমরা বেনিফিট নিয়ে নিয়েছি, টাকাটাও বেরিয়ে গেছে, ঠিক আছে, মানে এক্সপেন্ডিচার ইনকার্ড হয়ে গেছে, আবার বেনিফিটটা নিয়েছি কবে, কারেন্ট পিরিয়ডে, কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ারে, ঠিক আছে। ফর এক্সাম্পল, এটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলেছিলাম, আর কিছু এক্সাম্পল বলেছিলাম, রেন্ট পেড, রেন্ট পেড, রেন্ট পেড কি বলেছিলাম, ধরো আমার নিজস্ব কোনো বাড়ি নেই, মানে ব্যবসা করার জন্য নিজস্ব কোনো জায়গা নেই, তাহলে আমি কারোর বাড়ি ভাড়া নিয়েছি, যার থেকে বাড়ি ভাড়া নিয়েছি সেই বাড়ির মালিককে তো আমাকে ভাড়া দিতে হবে, প্রতি মাসে 5,000 টাকা করে ভাড়া হয়, তাহলে 12 মাসে কত টাকা, ওকে 60,000 টাকা দিয়েছি, ঠিক আছে, আর 60,000 টাকা বেনিফিট নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো রেন্ট পেড, গুডস পারচেজ, ঠিক আছে, গুডস পারচেজ, আমরা গুডস পারচেজ বলেছিলাম, গুডস পারচেজ আমরা আগের ভিডিও, তার আগে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম গুডস পারচেজ, ঠিক আছে। তো গুডস পারচেজ আমার রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। স্যালারি পেড, এটাও বলেছিলাম, রেন্ট পেড, ইন্টারেস্ট পেড, ওয়েজেস পেড, ইলেকট্রিসিটি পেড, টেলিফোন বিল পেড, প্রিন্টিং চার্জেস পেড। হ্যাঁ, তবে এটাও বলেছিলাম মাস্ট বি ফর কারেন্ট ইয়ার, এইগুলো কারেন্ট ইয়ারের, ঠিক আছে, এইগুলো কারেন্ট ইয়ারের জন্যই হতে হবে, ঠিক আছে, এগুলো কারেন্ট ইয়ারের জন্য হলো রেভিনিউ এক্সপেন্ডিচার। আর বলেছিলাম আমরা খরচ করে দিয়েছি, এক্সপেন্ডিচার ইনকাম করে দিয়েছি, তার বেনিফিট যদি ফিউচারে নিই তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে। এখানে কিছু লেখা কয়েকটা জায়গায় চেঞ্জ করতে হবে, ঠিক আছে, কয়েকটা জায়গায় চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করতে হবে সেটা বলে দিচ্ছি। দেখো লেখাটা কি চেঞ্জ করেছি, তোমরা যদি দেখতে পারো, এখানে লেখা ছিল ইট ইজ অ্যান অ্যামাউন্ট এক্সপেন্ডিচার ইনকার্ড, এখানে লেখা ছিল ইট ইজ অ্যান এক্সপেন্ডিচার ইনকার্ড, মানে আগে যেটা লেখা ছিল, আগের দিন যেটা লেখা ছিল রেভিনিউ এক্সপেন্ডিচার, কি বলেছিলাম, যত টাকা এক্সপেন্ডিচার করা হয়ে গেছে এবং কারেন্ট ইয়ারে বেনিফিট নিয়ে নিয়েছি তাকে বলেছিলাম রেভিনিউ এক্সপেন্ডিচার। আজকে লেখাটা একটু চেঞ্জ করেছি, কি বলেছি, ইট ইজ অ্যান অ্যামাউন্ট পেড, ঠিক আছে, অ্যামাউন্ট পেড মানে ক্যাশ বাক্স থেকে যত টাকা বেরিয়ে গেছে, ঠিক আছে, যেটা আগের দিনও বলেছিলাম, আগের দিন বলেছিলাম ক্যাশ বাক্স থেকে যত টাকা বেরিয়ে গেছে এবং তার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে নিয়েছি তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। আজকেও বলেছি ইট ইজ অ্যান অ্যামাউন্ট পেড, মানে ক্যাশ বাক্স থেকে যত টাকা বেরিয়ে গেছে, অর কি লেখা, পেবেল, ক্যাশ বাক্স থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে, পেবেল মানে এখনো পে করতে হবে। সাপোজ উদাহরণ দিয়ে বলছি, একটা উদাহরণ চলে আসছি, আমার কাছে, আমার কোম্পানিতে ধরো একজন কাজ করে, ঠিক আছে, আমার কোম্পানিতে ধরো একটা এমপ্লয়ি কাজ করে, তার প্রতি মাসে মাইনা 5,000 টাকা, প্রতি মাসে মাইনা 5,000 টাকা, তাহলে 12 মাসে কত টাকা দিতে হবে, 60,000 দিতে হবে, কত টাকা দিতে হবে, 60,000 দিতে হবে, ঠিক আছে, ওকে দিয়েছি 55,000, ঠিক আছে, পে করেছি কত, 55,000, আর ডিউ আছে কত, ডিউ আছে কত, ডিউ 5,000, তার মানে ওই এমপ্লয়িকে দিয়ে আমি পুরো 12 মাস কাজ করেছি, 12 মাস কাজ করেছি, মানে ওর কাছ থেকে বেনিফিট কত নিয়েছি, 12 মাসের বেনিফিট নিয়েছি, 12 মাসের বেনিফিট নিয়েছি, অর্থাৎ 60,000 এর বেনিফিট নিয়েছি, 60,000 এর বেনিফিট নিয়েছি কত, 60,000 এর বেনিফিট নিয়েছি, ঠিক আছে, 60,000 বেনিফিট নিয়েছি, কিন্তু পেমেন্ট করেছি কত, 55,000, 60,000 এর বেনিফিট নিয়ে পেমেন্ট করেছি কত, 55,000, আর কি বলেছি, 5,000 টাকা তুমি তো আবার কাজ করবে, আমার কোম্পানিতে কাজ করবে, নেক্সট ইয়ারে বাকি 5,000 টাকা দিয়ে দেবো। তার মানে আমরা কি বলেছিলাম, রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, বেনিফিট, আমরা কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নেব তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নেব, কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নেব তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। কত টাকা পে করলাম তাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না, অর্থাৎ আগের দিন বলেছিলাম কারেন্ট ইয়ারে যত টাকা বেনিফিট নেব এবং কারেন্ট ইয়ারে যত টাকা পে করব এটাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে। সাপোজ ধরো যদি এরকম একটা কোশ্চেন যদি তোমাদের মনের মধ্যে থাকে, ঠিক আছে, একটা কোম্পানিতে একজন এমপ্লয়ি কাজ করে, এমপ্লয়ি তো অনেক কাজ করে, আমি একজনের কথা বলছি, একজন এমপ্লয়ি কাজ করে, তার প্রতি মাসে মাইনা 5,000 টাকা করে, ও ওই কোম্পানিতে 12 মাস কাজ করেছে, তার মানে কোম্পানি হচ্ছে কত মাসে কাজ দিয়েছে, স্যার 12 মাস, 5,000 × 12 60,000 টাকা কাজ দিয়েছে, তার মানে কোম্পানি ওর থেকে 60,000 টাকা বেনিফিট নিয়েছে, তার এগেইনস্টে তোকে পেমেন্ট করেছে, কত পেমেন্ট করেছে, 55,000, ঠিক আছে, 60,000 টাকার কাজ নিয়ে 55,000 পেমেন্ট করেছে, ঠিক আছে, কত টাকা পেমেন্ট করা বাকি, 5,000 টাকা, 5,000 টাকা পেমেন্ট করা বাকি, যে পেমেন্টটা নেক্সট ইয়ারে করবে। তার মানে মাথায় রাখতে হবে, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, তোমরা কি বলবে, কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নিয়েছি, কি বললো, বেনিফিট যত টাকা নিয়েছি, কারেন্ট ইয়ারে যত টাকার বেনিফিট নিয়েছি তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার, ঠিক আছে, কত টাকা পেমেন্ট করেছি, পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না, পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না, ঠিক আছে, বেনিফিট নেওয়াকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে, ঠিক আছে। তাই এখানে লেখা আছে ইট ইজ অ্যান অ্যামাউন্ট পেড অর পেবেল, ঠিক আছে, যত টাকা পে করেছি অর পেবেল, পে করেছি 55,000 টাকা আর পে করতে হবে 5,000 টাকা, টোটালটাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তাই ওখানে বোর্ডে লেখা আছে ইট ইজ অ্যান অ্যামাউন্ট পেড অর পেবেল, যত টাকা পে করেছি
এবং পেমেন্ট পে করতে হবে, দুটোকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, দ্য বেনিফিট অফ হুইচ ইজ কনজিউমড উইদিন দ্য কারেন্ট অ্যাকাউন্টিং পিরিয়ড, অর্থাৎ কারেন্ট ইয়ারে আমরা টোটাল যত টাকার বেনিফিট পাবো, এই বছরে আমরা টোটাল যত টাকার বেনিফিট পাবো, অর্থাৎ কারেন্ট ইয়ার টোটাল যত টাকা বেনিফিট পাবো তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তো এক্সাম্পল কি কি, এক একটা করে এক্সাম্পল বোঝাচ্ছি। দেখো এটা ধরো আমাদের একটা অ্যাকাউন্টিং ইয়ার, কত 1/1/19 থেকে 1/1/19 থেকে 31 ডিসেম্বর 2019, এটা হচ্ছে একটা, এটা কি বললাম, এটা হচ্ছে আমাদের একটা কারেন্ট ইয়ার বলতে পারো বা অ্যাকাউন্টিং ইয়ার। তো ধরো আমি একটা ব্যবসা করছি, আমার নিজস্ব কোনো বিল্ডিং নেই, ঠিক আছে, আমার নিজস্ব কোনো বিল্ডিং নেই, এটা হচ্ছে বিল্ডিং, আমার নিজস্ব কোনো বিল্ডিং নেই, তো কারোর থেকে বিল্ডিংটা ভাড়া নিয়ে সেখানে বিজনেস করছি এবং তার সঙ্গে কন্ট্রাক্ট হচ্ছে প্রতি মাসে 4000 টাকা করে ভাড়া দিতে হবে, 4000 টাকা করে ভাড়া দিতে হবে। তার মানে ওর বাড়িতে আমি ব্যবসা করেছি, ঠিক আছে, তার মানে 12 মাস বিজনেস করছি, 12 মাস বিজনেস করেছি, মানে কত টাকা ওর বাড়িতে, মানে 4000 ইনটু 12 করে কত হয় 48000, ঠিক আছে, অর্থাৎ ওর বাড়িটা পুরো 12 মাস ইউজ করেছি, ঠিক আছে, ওর বাড়িটা পুরো 12 মাস ইউজ করেছি, 12 মাস ইউজ করেছি মানে কত 48000 টাকা, ঠিক আছে। তো তার মানে ওকে কি বছরের শেষে ওকে আমার টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে, 48000 টাকা, 48000 টাকা আমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এই 48000 টাকার মধ্যে সাপোজ আমি ওকে 44000 পেমেন্ট করেছি, 44000 পেমেন্ট করেছি, বাকি রেখেছি কত 4000 ডিউ রেখেছি, ঠিক আছে। তার মানে ওর বাড়ি থেকে বেনিফিট, ওর বাড়িতে কত মাস বিজনেস করি, 12 মাস বিজনেস করি, বেনিফিট কত মাস নিয়েছি, বেনিফিট পুরো 12 মাস নিয়েছি, অর্থাৎ 48000 টাকা বেনিফিট নিয়েছি। তা আমাদের ডেফিনিশন কি বলছে, রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে, পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না, পেমেন্ট করা, ঠিক আছে, যত টাকা পেমেন্ট করেছি এবং যত টাকা বাকি আছে দুটোকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। অর্থাৎ মানে ঘুরিয়ে যদি বলি, আমরা যদি সিম্পল ওয়ার্ডস বলি কি বলতে পারি, ঠিক আছে, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই কারেন্ট ইয়ারে যত টাকা বেনিফিট নিয়েছি তাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। কারেন্ট ইয়ারে কত টাকা বেনিফিট নিয়েছি, 48000 টাকা বেনিফিট নিয়েছি, এটাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। এখানে দেখো তাই লিখেছি, ঠিক আছে, রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে কি বলবো, কারেন্ট ইয়ারে যত টাকা বেনিফিট নিয়েছি তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। যদি বলা হয় কারেন্ট ইয়ারে এত টাকা পেমেন্ট করেছি, ঠিক আছে, কারেন্ট ইয়ারে পেমেন্ট করেছি 44000 টাকা, এটা কিন্তু রেভিনিউ এক্সপেন্ডিচার নয়, ঠিক আছে, এটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে পারি না, ঠিক আছে। তার মানে কারেন্ট ইয়ারে যত টাকা বেনিফিট নিয়েছি সেটাই হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, যত টাকা পে করেছি এবং যত টাকা বাকি আছে দুটোকে মিলিয়ে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তো একটা তো রেন্টের উদাহরণ বললাম, এখানে স্যালারির উদাহরণ বললাম, এটা রেন্ট বললাম, এরপরে একটা একটা করে एग्जांपल আসি, রেন্ট বলেছি, স্যালারি বললাম, ঠিক আছে। এবার ওএস এর কথা যদি বলি, সেম সেম কথা, ধরো আমি টাটা কোম্পানির কথা বলি, আচ্ছা এখানটা একটু মুছে দিই, ধরো আমি যদি টাটা কোম্পানির কথা বলি, ঠিক আছে, টাটা কোম্পানিতে একজন ওয়ার্কার আছে এক্স, ঠিক আছে, এক্স হচ্ছে একজন ওয়ার্কার, ওর প্রতি মাসে ওয়ার্কাররা কি পায়, কোম্পানি থেকে ওয়ার্কাররা কি পায়, ওয়েজেস পায়, তাহলে ওয়ার্কার একে কি দেবে, একে কি পেমেন্ট করবে, ওয়েজেস পেমেন্ট করবে, ঠিক আছে। প্রতি মাসে কত করে দেয়, ওর সঙ্গে কন্ট্রাক্ট হয়ে প্রতি মাসে 3000 টাকা করে দেবে, প্রতি মাসে 3000 টাকা করে দিলে ওকে 12 মাস কাজ করেছে, 12 মাস কাজ করেছে মানে কত, টোটাল 36000 টাকা দিতে হবে, মানে ওর থেকে বেনিফিট নিয়েছে কত, টাটা কোম্পানি ওর থেকে বেনিফিট নিয়েছে 36000, তার বদলে ওকে পেমেন্ট করেছে কত, 30000 পেমেন্ট করেছে, 30000 পেমেন্ট করেছে, আর মানে পেমেন্ট করেছে 30000, আর ডিউ আছে কত 6000 ডিউ আছে, মানে কি এটা পেমেন্ট করেনি, 6000 পেমেন্ট করেনি, পেমেন্ট করতে হবে, ঠিক আছে, পেমেন্ট করবে। আরে এই বছর করেনি, পরের বছর করে দেবে, পেমেন্ট তো করে দেবে। বেনিফিট কত নিয়েছে, বেনিফিট নিয়েছে 36000, তার মানে আমি বলবো রেভিনিউ এক্সপেন্ডিচার 36000, তার মানে বুঝতে পারলে কি বেনিফিট নেওয়াকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে, পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না। যদি বলতো পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে তাহলে 30000 টাকা হতো রেভিনিউ এক্সপেন্ডিচার, এখানে রেভিনিউ এক্সপেন্ডিচার কত 36, অর্থাৎ বেনিফিট নেওয়াকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার বলি, পেমেন্ট করাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে না, ঠিক আছে। তো এরকম ভাবে উদাহরণ করলাম, তো রেন্ট পেড করলাম, স্যালারি পেড করলাম, ওয়েজেস পেড করলাম। আচ্ছা ক্যাশ পারচেজ, ক্রেডিট পারচেজের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে দিই, এটা একটু ডাউট থাকতে পারে, আপনি মোটামুটি সব ঠিকই আছে। পারচেজ জিনিসটা কি, আমরা বলেছিলাম গুডস, ফার্স্ট ভিডিওতে বেসিক অ্যাকাউন্টিং আমরা ফার্স্ট ভিডিওতে গুডস নিয়ে আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম গুডস কেনাকে পারচেজ বলে আর গুডস বেচাকে সেল বলে। তাহলে গুডস পারচেজ করেছি, ঠিক আছে, আমার ধরো মার্কার পেনের বিজনেস আছে, ঠিক আছে, মার্কার পেনের বিজনেস আমাকে মার্কার পেন কিনতে হবে না, মার্কার বেচবো কি করে, মার্কার পেন কিনবো, মার্কার পেন কেনাকে বলবো গুডস কিনেছি, ঠিক আছে। এই যে গুডস কিনেছি, দেখো এই যে গুডস কিনেছি না, এটা হচ্ছে আমার রেভিনিউ এক্সপেন্ডিচার, কারণ
কেন রেভিনিউ এক্সপেন্ডিচার? আমি যে এই বছর যেই মার্কার পেন গুলো কিনলাম সেই পেন গুলো আমরা এই বছরের মধ্যে বেচে দেবো। তা এমন তো না এই বছর যে মার্কার পেন গুলো কিনলাম সেগুলো 10 বছর পর বেচবো, এরকম কোনোদিন হবে না। তা আমি যেহেতু এইটারই বিজনেস করছি তাহলে এইগুলো কিনে আনবো, হয়তো আজকে কিনবো, আমাকে 10 দিনের মধ্যে সব বেচে ফেলতে হবে। তারপরে কি তার বেনিফিট কবে নেবো? এই বছরে বেনিফিট নেবো। আমরা কি বলেছি? এই বছর বেনিফিট নিলে, কারেন্ট ইয়ার বেনিফিট নিলে তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। তার মানে পারচেজটাকে তো বলতে পারি আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার, একদম ঠিক পারচেজকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলতে পারি। ঠিক আছে, যাদের থেকে ধরো আমি মার্কেট পেন গুলো ক্যাশে কিনে এনেছি, ঠিক আছে, তা আমরা কি বলেছি, বারবার বলছি, দেখো রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে? রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে? পেমেন্ট করব, যত টাকা পেমেন্ট করব প্লাস যত টাকা ডিউ থাকবে দুটোকেই বলে তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার। ঠিক আছে, রেভিনিউ এক্সপেন্ডিচার কাকে বলে? এই বছরের বেনিফিট নিয়ে আমি কারেন্ট ইয়ার যত টাকা বেনিফিট নেব সেটাকেই বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। সাপোজ ধরো এই বছর ধরো আমি 1 লাখ টাকার গুডস ক্যাশে কিনেছি, 1 লাখ টাকার গুডস ক্যাশে কিনেছি, আর বাকিটা কিনেছি 2 লাখ টাকার গুডস, বাকিটা কিনেছি 2 লাখ টাকার গুডস। তার মানে ক্যাশ পারচেজ করেছি কত? 1 লাখ, আর ক্রেডিট পারচেজ করেছি কত? 2 লাখ। 1 লাখ টাকার গুডস ক্যাশে পারচেজ করেছি মানে 1 লাখ টাকা পেমেন্ট করে দিয়েছি, ঠিক আছে, আর 2 লাখ টাকার গুডস ধারে কিনেছি, তো 2 লাখ টাকার গুডস পরে পেমেন্ট করব, কিন্তু পেমেন্ট তো করতে হবে। তাহলে টোটাল বেনিফিট নিয়েছি কত? 1 লাখ আর 2 লাখ, টোটাল 3 লাখ টাকা বেনিফিট নিয়েছি। তাহলে আমি কি বলবো? রেভিনিউ এক্সপেন্ডিচার 3 লাখ। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, ক্যাশে গুডস কেনো বা ক্রেডিটে গুডস কেনো দুটোই তোমার রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে যাচ্ছে। তো বলে দিলাম এখানে। আর কি আছে? ইন্টারেস্ট পেড অর পেবেল। ধরো ইন্টারেস্ট পেড অর পেবেল একই জিনিস, তোমার 1 লাখ টাকা এবছর ইন্টারেস্ট দিতে হবে, টোটাল 1 লাখ টাকা ইন্টারেস্ট দিতে হবে, তুমি 70,000 দিয়েছো, 70,000 পে করে দিয়েছো, 30,000 পে করা বাকি আছে, তাহলে তুমি বেনিফিট নিয়েছো কত? 1 লাখ টাকা। তো 1 লাখ টাকাই হবে তোমার, ঠিক আছে, 1 লাখ টাকাই হবে তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার। সেম ভাবে ইলেকট্রিসিটি পেড অর পেবেল, ঠিক আছে, এটাও রেভিনিউ এক্সপেন্ডিচার। ইলেকট্রিসিটি বিল এই বছর যত টাকা পেমেন্ট করেছো, ঠিক আছে, এবং যত টাকা পে করা বাকি আছে দুটোই রেভিনিউ এক্সপেন্ডিচার। টেলিফোন বিল যত টাকা পে করেছো, যত টাকা পে করা বাকি দুটোই রেভিনিউ এক্সপেন্ডিচার। প্রিন্টিং চার্জেস পেড অর পেবেল, যত টাকা প্রিন্টিং চার্জেস পেমেন্ট করেছো, যত টাকা পেমেন্ট করা বাকি আছে দুটোই রেভিনিউ এক্সপেন্ডিচার। তো আশা করি বুঝতেই পেরেছো রেভিনিউ এক্সপেন্ডিচার কনসেপ্টটা কি। তো একটা নোট লিখে রাখো, লেখো রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ কল্ড এক্সপেন্সেস, ঠিক আছে, এখানে লিখে রাখো ব্যাকেটে, এটা নোট বলতে পারো। ইট ইজ কল্ড এক্সপেন্সেস। রেভিনিউ এক্সপেন্ডিচারকে আমরা কি বলতে পারি? আমরা এক্সপেন্সেস বলতে পারি। কি বললাম? রেভিনিউ এক্সপেন্ডিচারকে আমরা কি বলতে পারি? এক্সপেন্সেস। মাথায় রাখবে, আমরা যে বলি না এক্সপেন্স মানে খরচ, খরচ, রেভিনিউ এক্সপেন্ডিচার আরেকটা নাম এক্সপেন্সেস বা খরচ। আচ্ছা, এরপরে যে টপিকটা শেখাবো সেই টপিকটা করার আগে একটু রিভাইজ করে নিই। যেটা কিনা শিখেছি আমরা এক্সপেন্ডিচার, অলরেডি শিখে নিয়েছি এক্সপেন্ডিচার, খুব টাফ কনসেপ্ট, সেই কনসেপ্টটা আরেকবার একটু রিভাইজ করে নিই। এক্সপেন্ডিচারটা আমরা দুভাবে ভাগ করেছি, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে। তো আর এক্সপেন্ডিচার কি বলেছিলাম? বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যাবে এক্সপেন্ডিচার বলে। এক্সপেন্ডিচার দুভাবে ভাগ করতে হয়, একটা রেভিনিউ একটা ক্যাপিটাল। তো রেভিনিউ এক্সপেন্ডিচার এতক্ষণ ধরে শিখলাম, কি বললাম? পেড অর পেবেল। আগের দিন কি শিখেছিলাম? বিজনেসের ক্যাশ বাক্স থেকে যদি টাকা বেরিয়ে যায়, ঠিক আছে, বিজনেসের ক্যাশ বাক্স থেকে যদি টাকা বেরিয়ে যায় এবং তার বেনিফিট যদি কারেন্ট ইয়ারে নিই টাকা বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। আজকে একটু কনসেপ্ট চেঞ্জ করলাম, বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে যেতেও পারে, ঠিক আছে, টাকা বেরিয়ে গেছে বা বেরোতে পারে, অর্থাৎ পেড অর পেবেল, পেড অর পেবেল এবং বেনিফিট কারেন্ট ইয়ারে, বেনিফিট কারেন্ট ইয়ারে, তখন তাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার আরেকটা নাম এক্সপেন্সেস। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি বলেছিলাম? বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে বা বেরোতে পারে, পেড অর পেবেল, কিন্তু বেনিফিট কবে নেব? ফিউচারে, তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা কি বলি? অ্যাসেট বলি। অ্যাসেটকে দুভাগে ভাগ করা যায়, একটা নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। যদিও আমরা আগের ভিডিওতে বলেছিলাম অ্যাসেটকে বেসিক্যালি তিন ভাগে ভাগ করা যায়, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট আর ফিকটিশিয়াস অ্যাসেট। ফিকটিশিয়াস অ্যাসেটে সেরকম কাজ নেই বলে ফিকটিশিয়াস অ্যাসেট লিখলাম না, ঠিক আছে। নন কারেন্ট অ্যাসেটকে আমরা কি বলি? নন কারেন্ট অ্যাসেটকে আমরা ফিক্সড অ্যাসেট বলে থাকি। ফিক্সড অ্যাসেটকে আমরা দুভাগে ভাগ করি, একটা ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, একটা ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। ট্যানজিবল কি বলেছিলাম? যে সমস্ত অ্যাসেট গুলোকে আমরা টাচ করতে পারি বা চোখ দিয়ে দেখতে পারি তাকে বলে ট্যানজিবল, আর যেগুলোকে আমরা টাচ করতে পারি না বা দেখতে পারি না কিন্তু রিয়ালাইজ করতে পারি তাকে বলে ইনট্যানজিবল অ্যাসেট। আমি আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে বেসিক অ্যাকাউন্টিং টার্মে, বেসিক অ্যাকাউন্টিং টার্মে তো অনেকগুলো টার্ম নিয়ে আলোচনা করেছি। মেইন যে টার্ম, এই পাঁচটা টার্ম আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে, অঙ্ক করতে খুব সুবিধা হবে। তো এটা কিছুটা হলেও তোমাদের হেল্প হয়েছে, তো তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে। এবার আমি একটা কোশ্চেন দেবো, সেই কোশ্চেনটা দেখে তোমাদের বলতে হবে, ঠিক আছে। কোশ্চেনটাকে পড়ি, তারপর তোমরা বলতে পারো। তো তোমরা বোর্ডে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই যে কোশ্চেনটা দিলাম, এই কোশ্চেনটা দেখে তোমাদের বলতে হবে, এই যে একটা টার্ম বললাম, এখানে 14টা টার্ম দিয়েছি, আরো অনেকগুলো টার্ম দেবো, এই টার্মগুলো দেখে বলতে হবে এবং কি বলতে হবে? কোন
কোনগুলো ক্যাপিটাল, কোনগুলো লাইবিলিটি, কোনগুলো এক্সপেন্সেস, কোনগুলো অ্যাসেটস এবং কোনগুলো রেভিনিউ। এই যে এখানে যে এতগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো দেখে তোমাদের বলতে হবে কোনগুলো ক্যাপিটাল, কোনগুলো লাইবিলিটি, কোনগুলো এক্সপেন্সেস, কোনগুলো অ্যাসেটস, কোনগুলো রেভিনিউ। পরীক্ষায় কখনো কোনো এমসিকিউ বা শর্ট কোশ্চেন আসতেই পারে, বা কোনো একটা পয়েন্ট বলে দিল, কোনো একটা টার্ম বলে দিল, বললো বলো এইগুলোর মধ্যে কোনটা ক্যাপিটাল, কোনটা লাইবিলিটি, কোনটা এক্সপেন্সেস, কোনটা অ্যাসেট, কোনটা রেভিনিউ। কিছুক্ষণ আগেই আমি তোমাদের বললাম ক্যাপিটাল কি, লাইবিলিটি কি, এক্সপেন্সেস কি, অ্যাসেটস কি, রেভিনিউ কি। আবার বলেছি ক্যাপিটাল কি, বিজনেস স্টার্ট করার সময়, বিজনেসের যে ওনার মানে মালিক, ব্যবসার যে মালিক, ব্যবসায়ী যা নিয়ে আসে, শুধু টাকাই নিয়ে আসে না, টাকা ছাড়া তো অনেক কিছুই নিয়ে আসতে পারে, সেটাকে ক্যাপিটাল বলে। তাহলে ক্যাপিটাল কি বুঝতে পারলে? ক্যাপিটাল ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক, ব্যবসায়ী যা নিয়ে আসে সেটাকেই ক্যাপিটাল বলে। ঠিক আছে, সেটাকেই ক্যাপিটাল বলে। তার মানে এখানে বলতে গেলে প্রথম পয়েন্ট ক্যাপিটাল হয়েছে, ক্যাপিটাল তো ক্যাপিটাল হেডের মধ্যেই করবে, তো এটা তো সমস্যা নেই। তো ক্যাপিটালটা ক্যাপিটাল হেডের মধ্যে লিখতে পারি ক্যাশ। এবার হচ্ছে ক্যাশ। ক্যাশটা কি? ক্যাশ হচ্ছে আমাদের এক ধরনের, ক্যাশ হচ্ছে, ক্যাশকে বাংলায় কি বলে? নগদ অর্থ। নগদ অর্থ হচ্ছে আমাদের এক ধরনের সম্পত্তি। কেন? অ্যাসেট কাকে বলে? আমি কি বলি? অ্যাসেট কাকে বলে? যার বেনিফিট আমরা ফিউচারে পাবো, যার বেনিফিট আমরা ফিউচারে পাবো। মনে করো এই বছর শেষ হওয়ার পর, এই দেখো অ্যাসেট আর লায়াবিলিটি বোঝার জন্য আমাদের একটা টাইম পিরিয়ড দরকার। ঠিক আছে, ধরো এটা 1 জানুয়ারি 2020, ঠিক আছে, এটা ধরো 1 জানুয়ারি 2020 আর ইয়ার এন্ড হয় কবে? 31/12/2020। ধরো এই তারিখে যদি দেখি, এই যে এখানে এই পিরিয়ডে যদি দেখি আমার হাতে কিছু পরিমাণ টাকা আছে, ধরো 5000 টাকা নগদ পড়ে আছে, তার মানে এর বেনিফিট কি আমরা পরে পাবো, ফিউচারে পাবো। এই 5000 টাকা ধরে এখানে যে 5000 টাকা পড়েছে, বেনিফিট কবে পাবো? ফিউচারে পাবো। এই কারণের জন্য ক্যাশ হচ্ছে আমাদের অ্যাসেট। ব্যাংক একই উদাহরণ, ধরো এই তারিখে বছর শেষ হচ্ছে 31শে ডিসেম্বর 2020, এই তারিখে দেখলাম আমার ব্যাংকে ধরো 10000 টাকা পড়ে আছে, তো ব্যাংকে যে 10000 টাকা পড়ে আছে এর বেনিফিট আমরা কবে পাবো? ফিউচারে পাবো না, কারণ এই টাকাই তো আমরা পরের বছর আবার ইউজ করব, তাই ফিউচারে বেনিফিট পেলে তো তাকে অ্যাসেট বলে। তো ব্যাংকটাও বুঝতে পারলে, তাহলে কি লিখবো? ক্যাশটা হচ্ছে আমাদের অ্যাসেট, ব্যাংকটাও হচ্ছে আমাদের অ্যাসেট। এবার কি পারচেসেস। পারচেসেস দেখো আমি কি বলেছি, আমি বারবার একটা কথা বহুবার বলেছি, কতবার বলেছি এটা বলতে পারবো না, বহুবার বলেছি। আমাদের যে টোটাল যে অ্যাকাউন্টেন্সি আছে, অ্যাকাউন্টেন্সিতে পারচেস কথাটা তখনই ইউজ করা হয় যখন গুডস কেনা হয়। গুডস কেনা হলে পারচেস কথাটা ইউজ করা হয়, এটা মাথায় রাখবে। তার মানে পারচেস কথাটা কখন ইউজ করা হয়? যদি গুডস কেনা হয় তখন পারচেস কথাটা ইউজ করা হবে। এবার পারচেস আমার এই এতগুলো টার্মের মধ্যে কোনটার মধ্যে পড়ছে? দেখো পারচেস হচ্ছে আমাদের ব্যবসার এক ধরনের খরচ। ঠিক আছে, এবার তোমরা জানতে গেলে স্যার এক্সপেন্স কি, কিছুক্ষণ আগেই বললাম খরচ কাকে বলে। খরচ কাকে বলে একটা কথা যদি বলে দিই, আমাদের যে বিজনেসের যে ক্যাশ বাক্স আছে সেখান থেকে টাকা বেরিয়ে গেলে তাকে কি বলে? এক্সপেন্ডিচার বলে। ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেলে তাকে এক্সপেন্ডিচার বলে। এক্সপেন্ডিচারকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার রেভিনিউ এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচারকে আমরা বলি এক্সপেন্স। এবার তোমরা যদি জানতে চাও স্যার রেভিনিউ এক্সপেন্ডিচার জিনিসটা কি, দেখো রেভিনিউ এক্সপেন্স জিনিসটা কি? বিজনেসের ক্যাশ বাক্স থেকে টাকা বেরিয়ে গেছে বা বেরোবে, মানে বলতে পারো অ্যামাউন্ট পেড অর পেমেন্ট, টাকাটা তুমি পেমেন্ট করে দিয়েছো বা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যার বেনিফিট আমরা অলরেডি নিয়ে নিয়েছি। আমরা এমন এক জায়গায় পেমেন্ট করলাম, তার বেনিফিট নিয়েছি কি নিইনি সেটা দেখতে হবে। তার বেনিফিট যদি আমরা অলরেডি নিয়ে নিই তাকে বলা হয় এক্সপেন্সেস বা রেভিনিউ এক্সপেন্ডিচার। তো বুঝতেই পারছো পারচেজ, ধরো মার্কার পেনের দোকান আছে, তাহলে মার্কার পেনের দোকান চালাতে গেলে আমাকে সেই মার্কার পেন কিনতে হবে। আরে মার্কার পেনের দোকান মানে কি? মার্কার পেন কিনবো, সেটা কিন্তু আবার মার্কেটে বেচবো, তাই না? তো মার্কার পেন কিনে তো সাজিয়ে রাখবো না, মার্কার পেন কিনবো মানে এই মার্কার পেনটা কিনবো ইউজ করার জন্য না, মার্কার পেন গুলো কিনবো বেচার জন্য, কাস্টমারকে বেচার জন্য। তাহলে আজকে যে মার্কার পেন গুলো কিনলাম সেইগুলোই তো আমার রোলিং হবে, সেইগুলোই আমরা কাস্টমারকে বেচবো। তা এটা তো আমার খরচ। ঠিক আছে, এটা তো আমার খরচ। তার মানে কি এর বেনিফিটটা আমরা কবে নিলাম? এর বেনিফিটটা আমরা কারেন্ট ইয়ারে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো তাই জন্য বলা হচ্ছে পারচেজ হচ্ছে আমাদের একটা এক্সপেন্সেস। পারচেজ হচ্ছে আমাদের এক্সপেন্সেস। এবার কি বলছে? সেল। ঠিক আছে, সেল আমাদের পুরো অ্যাকাউন্টেন্সিতে গুডস বেচাকে বলা হয় সেল। সেল কথা তখনই ইউজ করা হয় যখন গুডস বেচা হয়, তখনই সেল কথাটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এতগুলো পয়েন্ট আছে সেল কোনটার মধ্যে পড়ছে? দেখো সেল মানে রেভিনিউর মধ্যে বলে। রেভিনিউ কি বলেছিলাম আমরা? বলেছিলাম বিজনেসের ক্যাশ বাক্সে যে টাকা ঢোকে তাকেই বলে রিসিটস। রিসিটস কে দুভাগে ভাগ করা যায়, একটা রেভিনিউ রিসিটস আর একটা ক্যাপিটাল রিসিটস। রেভিনিউ রিসিটস কাকে বলে? ইন নরমাল কোর্স অফ বিজনেস, নরমাল কোর্স অফ বিজনেস অ্যামাউন্ট রিসিভড অর রিসিভেবল, বিজনেসের ক্যাশ বাক্সে টাকা ঢুকছে
বা ঢুকবে, বিজনেসের ক্যাশ বক্সে টাকা এসছে বা টাকা আসবে, আজ আসেনি দুদিন পরে আসবে। কি করে? ইন নর্মাল কোর্স অফ বিজনেস। ধরো আমার মার্কার পেনের দোকান আছে, এখানে নর্মাল কোর্স অফ বিজনেস কি মার্কার পেন বেচা, তার মানে আমরা বলতে পারি গুডস বেচে যদি টাকা আসে সেটাই তো আমার রেভিনিউ, ঠিক আছে? তার মানে সেলটাকে আমরা কি বলতে পারি? রেভিনিউ বলতে পারি। এবার হচ্ছে গুডউইল। গুডউইলকে বাংলায় বলা হয় সুনাম। গুডউইলকে বাংলায় বলা হয় সুনাম, ঠিক আছে? সুনাম জিনিসটা কি? সুনাম হচ্ছে ব্যবসার এক ধরনের অ্যাসেট বা বলতে পারো বিজনেসের এক ধরনের রেপুটেশন। গুডউইল হচ্ছে বিজনেসের এক ধরনের রেপুটেশন। বিজনেসটা কতটা বড় হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? গুডউইলের উপর ডিপেন্ড করে। তো গুডউইল নিয়ে তো একটা ভিডিও আমাদের আলাদা তৈরি করাই আছে, তো এখন ডিটেইলস আলোচনা করে সময় নষ্ট করে লাভ নেই, কারণ ওটা দেখে নেবে, ঠিক আছে? ওখানে দেখে নেবে গুডউইল সম্পর্কে ডিটেইলসে বোঝানো হয়েছে। তো গুডউইল হচ্ছে কি? এটাও বলা হয় যে গুডউইল হচ্ছে কোম্পানির এক ধরনের অ্যাসেট। আমরা যদি একটু একটু বলে দিই, অ্যাসেটকে আমরা দুভাগে ভাগ করতে পারি। মানে বেসিক্যালি অ্যাসেটের তিন ভাগ হয়, আমরা আলোচনা করেছি দুটো ভাগ নিয়ে। তাহলে তিনটে ভাগের নামটা কি বলেছিলাম? একটা বলেছিলাম তোর নন কারেন্ট অ্যাসেট, যেটাকে আমরা ফিক্সড অ্যাসেট বলি, আর একটা বলেছিলাম কারেন্ট অ্যাসেট, আর একটা বলেছিলাম ফিকটিসিয়াস অ্যাসেট। ফিকটিসিয়াস অ্যাসেট নিয়ে আমরা এখনো পর্যন্ত আলোচনা করিনি, ঠিক আছে? তো নন কারেন্ট অ্যাসেটস এর আরেকটা ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেটকে আমরা আবার দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট আর একটা ইনট্যানজিবল অ্যাসেট, ঠিক আছে? ট্যানজিবল অ্যাসেট কোনগুলো? যেগুলোকে আমরা টাচ করতে পারি, যে ট্যানজিবল। যেমন ধরো না, আরে কত উদাহরণ বলে দিলাম, বিল্ডিং, আমাদের বাড়ি, ঠিক আছে? বিল্ডিং, ফার্নিচার, তারপরে মেশিনারি, এইগুলো তো আমরা টাচ করতে পারি বা দেখতে পারি, এটা হচ্ছে তোমার ট্যানজিবল অ্যাসেট। আর ইনট্যানজিবল অ্যাসেট কোনগুলো? যেগুলোকে আমরা টাচও করতে পারি না, দেখতে পারি না, কিন্তু রিয়ালাইজ করতে পারি। তো গুডউইল হচ্ছে এমন এক ধরনের অ্যাসেট না, এই জিনিসটাকে আমরা টাচ করতে পারি না কিন্তু রিয়ালাইজ করতে পারি। তাই গুডউইল কি? গুডউইল কিন্তু কোম্পানির এক ধরনের অ্যাসেট। কি ধরনের অ্যাসেট যদি তোমাকে বলে, তুমি বলবে ফিক্সড ইনট্যানজিবল অ্যাসেট বা বলতে পারো ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট। এটাকে তো অ্যাসেট বলে, আর একটু যদি তুমি ডিটেইলসে বলো এটা কি ধরনের অ্যাসেট? ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটস। ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটস। ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেটস। তাহলে কি বললাম? গুডউইল হচ্ছে আমাদের কোম্পানির অ্যাসেট। ল্যান্ড এন্ড বিল্ডিং। তো ল্যান্ড এন্ড বিল্ডিং জিনিসটাকে যদি বোঝাই, ল্যান্ড এন্ড বিল্ডিং, আরে ল্যান্ড এন্ড বিল্ডিং, আমাদের যে বাড়ি আছে, মনে করো না বাড়ি আছে, এই বাড়িটা আমি বললাম অ্যাসেট। কেন অ্যাসেট বললাম? কেননা এই বাড়িটা, আজকে ধরো আমাদের যে বাড়িটা আছে, তো এই বাড়িটার বেনিফিট কতদিন? আমরা যে একটা বাড়ি তৈরি করি বা যদি বাড়ি কিনি, সেই বাড়িটা আমরা কতদিন ব্যবহার করতে পারি? স্যার বহু বছর ব্যবহার করতে পারি। তার মানে কি? এই বাড়িটার বেনিফিট তো আমরা ফিউচারে পাচ্ছি, ভবিষ্যতে পাচ্ছি। তাহলে ফিউচারে যার বেনিফিট পাই তাকেই তো অ্যাসেট বলে। তাহলে ল্যান্ড এন্ড বিল্ডিং তো আমাদের অ্যাসেট। আচ্ছা, লোন। লোন জিনিসটা কি? ধরো মনে করো আমি ধরো একটা ব্যবসা ওপেন করেছি, সেই ব্যবসাটা শুরু করতে ধরো আমি একটা বিজনেস খুলেছি, সেই বিজনেসটার জন্য আমার দরকার কত? 1,00,000 টাকা। বিজনেসটা ভালো করে চালাতে গেলে আমার 1,00,000 টাকা দরকার। আমি ব্যবসার মালিক, আমি ধরো 70,000 টাকা জোগাড় করতে পেরেছি, তাই তো? ব্যবসার মালিক ব্যবসাকে যত টাকা দেয় সেটাকেই তো ক্যাপিটাল বলে, তো এটা তো ক্যাপিটাল হয়ে গেল, ঠিক আছে? তো কিন্তু শর্ট পড়লে কত? আরো 30,000 টাকা, আরো 30,000 টাকা জোগাড় করতে হবে। তো যাদের থেকে বা যার থেকে এই টাকাটা নেব, যার থেকে 30,000 টাকা নেব, কার থেকে নেব? আরে আমি আমার বন্ধু বান্ধবদের থেকে নিতে পারি, রিলেটিভের থেকে নিতে পারি, বা কেউ যদি টাকা দিতে অস্বীকার করে তখন আমি ব্যাংকের কাছ থেকে ধার করতে পারি। তো ব্যাংকের কাছ থেকে টাকা ধার করলে তাকে কি বলে? লোন, ঠিক আছে? ব্যাংকের থেকে টাকা ধার করলে তাকে তো লোন বলে, ঠিক আছে? তার মানে কি বললাম? আমরা আগেও বলেছি ক্যাপিটাল লায়াবিলিটি নিয়ে বলেছি। তো ক্যাপিটাল কি? বিজনেসের ওনার বা বলতে পারো ব্যবসার মালিক ব্যবসাকে যা দেয় সেটাকে তো ক্যাপিটাল বলে। কিন্তু ব্যবসার মালিক ছাড়া অন্য কেউ যদি ব্যবসাকে টাকা দেয়, আমার বিজনেসে ধরো দরকার 1,00,000 টাকা, আমি মালিক, আমি 70,000 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে আরো 30,000 টাকা দরকার। সেই 30,000 টাকা কে দিচ্ছে? স্যার বাইরের লোক, আউটসাইডার দিচ্ছে। সেই আউটসাইডার যদি ব্যবসাকে কিছু দেয় তাকে লাইবিলিটি বলে। তো লোন হচ্ছে আমার এক ধরনের লাইবিলিটি। বিল রিসিভেবল আগে বুঝিয়েছি বিল রিসিভেবল জিনিসটা কি? বিল রিসিভেবল হচ্ছে আমাদের একটা অ্যাসেট। বিল রিসিভেবল অ্যাসেট জিনিসটা কি? মনে করো খুব সম্ভবত বেসিক অ্যাকাউন্টিং টাইমের ফার্স্ট ভিডিওর একদম লাস্ট কনসেপ্টে ছিল, ডেটার্স বুঝিয়েছিলাম না? যাদেরকে আমরা ধারে গুডস বুঝি তাদেরকে তো ডেটার্স বলে। ধরো আমি কাউকে 50,000 টাকার গুডস ধারে গেছিলাম, ওকে বললাম যে এই টাকাটা ও আমাকে কবে দেবে, বললাম আমি 3 মাস পর দেব। ও যে 3 মাস পর যে আমাকে টাকাটা দেবে এমন কি গ্যারান্টি আছে? 3 মাস পর টাকাটা দেবে? তো ও যাতে আমার টাকাটা মেরে না দেয়, ঠিক আছে? ও যাতে ডিনাই না করে আমার টাকাটা দিতে, তার জন্য ওর থেকে একটা লিখিত এগ্রিমেন্ট নিই, এটাই হচ্ছে বিল রিসিভেবল। সেই লিখিত এগ্রিমেন্টের এগেইনস্টে আমি তার থেকে টাকাটা রিসিভ করব। তাই বিল রিসিভেবল আমার কাছে অ্যাসেট। এই ডকুমেন্ট, বিল রিসিভেবল হচ্ছে একটা ডকুমেন্ট, এটা হচ্ছে আমাদের কাছে একটা অ্যাসেট। তাই বিল রিসিভেবল কে আমরা অ্যাসেট বলতে পারি। এই বিল রিসিভেবল কোথা থেকে তৈরি হয়? ডেটার্স থেকে বিল রিসিভেবল তৈরি হয়।
এবার রয়েছে বিল পেমেন্ট। তো বিল পেমেন্ট জিনিসটা কি? আচ্ছা আমরা যেমন কাউকে ধারে গুডস বেচতে পারি, কিন্তু আমরা কারোর থেকে ধারে গুডস কিনতে পারি, যাদের থেকে ধারে গুডস কিনি তাদেরকে এই চার্জ করি। একই রকম তো ঘটনা হতে পারে, আমি যে তার থেকে ধারে গুডস কিনেছি তাকে আমি টাকাটা তো নাও দিতে পারি, আমি তো ডিনাই করতে পারি যে আমি তোমার থেকে মাল কিনি, ঠিক আছে? সেক্ষেত্রে ও কি করে, ও তখন আমার থেকে একটা লিখিত এগ্রিমেন্ট নিয়ে নেয় যে তুমি তুমি কতদিন পর টাকা দেবে সেটা একটা লিখে দাও, ঠিক আছে? তার মানে কি, ও যে কাগজটা, আমি যে কাগজটা লিখে ওকে দিয়ে দিলাম সেই কাগজটার এগেইনস্টে, ঠিক আছে, আমাকে তো টাকাটা পেমেন্ট করতে হবে, তাই টাকাটা আমাকে পে করতে হবে, ঠিক আছে? এই কাগজটার এগেইনস্টে আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে, এটাই হচ্ছে বিল পেমেন্ট। এই বিল পেমেন্ট হচ্ছে এই কাজ থেকে তৈরি হয়। আর এই কাগজটার এগেইনস্টে আমাকে টাকা পেমেন্ট করতে হবে, এটা আমার কাছে একটা অব্লিগেশন, আমার কাছে একটা দায়, এটা আমাকে লায়াবিলিটি বলতে পারো, ঠিক আছে? এটাকে লায়াবিলিটি বলতে পারো। বিল পেমেন্ট হচ্ছে এক ধরনের লায়াবিলিটি, কারণ এই কাগজটার এগেইনস্টে আমাকে টাকা পেমেন্ট করতে হবে। তারপর ওয়েজেস। ওয়েজেস মানে বুঝতেই পারছো, কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে, কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদেরকে আমরা কি পেমেন্ট করি? মজুরি বা ওয়েজেস পেমেন্ট করি, ঠিক আছে? ওয়েজেস বা মজুরি পেমেন্ট করি। এবার দেখো এই পাঁচটার মধ্যে এটা কোনটা হচ্ছে? ওয়েজেসটাকে আমরা খরচ বলতে পারি, খরচ। ওয়েজেসটাকে আমরা খরচ বলতে পারি। কেন খরচ? কারণ ওয়ার্কারের থেকে আমরা বেনিফিট নিয়ে নিয়েছি, ওয়ার্কারের থেকে বেনিফিট নিয়ে নিয়েছি, তো বেনিফিট নেওয়াকে তো খরচ বলে। তাই ওয়েজেস হচ্ছে তোমার এক্সপেন্স। আচ্ছা তারপর কি বলেছে? ড্রয়িংস। ড্রয়িংস তো বুঝতেই পেরেছো। ধরো ব্যবসার মালিক, আমি তো আর কোনো কাজকর্ম করি না, তো আমার তো বিভিন্ন রকমের চাহিদা থাকতে পারে। বিভিন্ন চাহিদা কেমন? ধরো আমি কোথাও ঘুরতে যেতে পারি, ঠিক আছে? আমার ধরো সংসার চালানোর জন্য বেশি খরচ থাকতে পারে, আমি ধরো ভাড়া বাড়িতে থাকি, ভাড়া দিতে হবে, ঠিক আছে? আমার ধরো টেলিফোন বিল হতে পারে, সেই খরচটা করতে হবে, ইলেকট্রিক বিলের খরচ হতে পারে, তারপর আর কি হতে পারে, ধরো আমার কোনো মেডিকেল ট্রিটমেন্টের খরচ হতে পারে। এইগুলো কি আমার পার্সোনাল, মাথায় রাখবে, আমার পার্সোনাল, মানে আমার কোনো পার্সোনাল খরচ করার জন্য আমি যদি ব্যবসা থেকে টাকাটা তুলে নিই, তাকেই তো ড্রয়িংস বলে। তাহলে কি বললাম? পার্সোনাল খরচ করার জন্য ব্যবসা থেকে টাকা তুলি, সেটাকেই তো ড্রয়িংস বলে। তো ড্রয়িংসটা আমার কিসের মধ্যে পড়ে? ড্রয়িংস কিন্তু ক্যাপিটালের মধ্যেই পড়ে, ঠিক আছে? ড্রয়িংস আর কোনো কিছুর মধ্যেই পড়বে, ড্রয়িংস তোমার ক্যাপিটালের মধ্যে দিতে পারো, ঠিক আছে? তো ড্রয়িংসটা কিসের মধ্যে দেবে? ক্যাপিটালের মধ্যে। আচ্ছা দেখো এরপর কি দিয়ে? স্যালারি। তো স্যালারি কাদের দিই? ঠিক আছে, কোম্পানিতে যারা চাকরি করে তারা স্যালারি পায়, কোম্পানিতে যারা চাকরি করে তারা স্যালারি পায়। তো স্যালারি এই পাঁচটার মধ্যে কোনটার মধ্যে পড়বে? স্যালারি এই পাঁচটার মধ্যে তোমার এই এক্সপেন্সেস এর মধ্যে পড়বে, কারণ কোম্পানিতে যারা চাকরি করে তারা তো স্যালারি পায়, মানে কোম্পানি সেই সমস্ত এমপ্লয়ি বা সেই সমস্ত কর্মচারীর কাছ থেকে বেনিফিট নিয়ে নিয়েছে, তার এগেইনস্টে পেমেন্ট করবে। তা বেনিফিট নিয়ে কি বলে? খরচ বলে। তাই স্যালারি হচ্ছে আমার এক ধরনের এক্সপেন্স। এবার বলছে কি? ডিসকাউন্ট অ্যালাউ। দেখো এটা নিয়েও আগে বলা হয় যে ডিসকাউন্ট অ্যালাউ জিনিসটা কি। দেখো ডিসকাউন্ট অ্যালাউ হচ্ছে, বিজনেসে তো ডিসকাউন্ট হয়, ডিসকাউন্ট তোমরা সবাই শুনেছো ডিসকাউন্ট জিনিসটা কি, তো নতুন করে বলার কিছু নেই। তো তোমরা ধরো কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে, মনে করো না বই কিনতে গেলে, বইয়ের ধরো প্রিন্ট প্রাইস ধরো 300 টাকা আছে, ঠিক আছে? এমআরপি, প্রিন্ট প্রাইস মানে এমআরপি ধরো 300 টাকা আছে, তো তুমি তখন দোকানে বইটা কিনতে গেলে তখন বললো ঠিক আছে তোমাকে 300 টাকাই দিতে হবে না, একটু কম দিতে হবে। মানে আমি বললাম কত কত পার্সেন্ট, এই বইয়ের উপর আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবো? বললো 10% ডিসকাউন্ট দেবো, বইয়ের উপর 10% ডিসকাউন্ট দেবো। তো 300 টাকা প্রিন্ট প্রাইস, 10% ডিসকাউন্ট দিল, তো কত টাকা ছাড় দিয়ে দিল? তোমাকে 30 টাকা ছাড় দিয়ে দিল, ঠিক আছে? 30 টাকা কত টাকা তোমার কাছে দিল? 270 টাকা, ঠিক আছে? এই যে 30 টাকা ডিসকাউন্ট পেয়ে না, এটাকে কি বলা হয়? টেট ডিসকাউন্ট, ঠিক আছে? যেই টেট ডিসকাউন্ট আমাদের অ্যাকাউন্টসে আসে না, আমাদের অ্যাকাউন্টসে আসে না। তো দেখো ডিসকাউন্ট আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা টেট ডিসকাউন্ট আর একটা ক্যাশ ডিসকাউন্ট। টেট ডিসকাউন্ট অ্যাকাউন্টসে আসে না, তাহলে আমাদের অ্যাকাউন্টে কোন ডিসকাউন্ট আসে? ক্যাশ ডিসকাউন্ট আসে। সেই ক্যাশ ডিসকাউন্টকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ডিসকাউন্ট কি? একটা হচ্ছে তোমার ডিসকাউন্ট অ্যালাউ, আর একটা হচ্ছে ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট অ্যালাউ জিনিসটা কি? ঠিক আছে, আচ্ছা তার আগে ক্যাশ ডিসকাউন্টটা বলে দিই। ক্যাশ ডিসকাউন্ট জিনিসটা কি? ধরো কাউকে যদি আমি ধারে গুডস বেচি, ঠিক আছে, তো কাউকে যদি আমরা ধারে গুডস বেচি, তাকে তো একটা সময় পর টাকাটা পেমেন্ট করতে হবে। তাকে ধরো একটা টাইম দিয়েছি, ঠিক আছে, তাকে বলেছি যে কতদিনের মধ্যে টাকা পেমেন্ট করতে হবে, সে বলে দিয়েছে আমি 3 মাসের মধ্যে টাকাটা পেমেন্ট করে দেবো। সে যদি ওই নির্দিষ্ট টাইমের মধ্যেই টাকাটা পেমেন্ট করে দেয়, তখন সে ক্যাশ ডিসকাউন্ট দেবে। টাইম পার হয়ে গেলে কি তাকে ডিসকাউন্ট দেবে না? নির্দিষ্ট টাইমের মধ্যেই টাকাটা পেমেন্ট করে দেয়। ধরো সাপোজ ধরো আমি একটা উদাহরণ বলছি, কাউকে ধরো আমি 3000 টাকার গুডস বেচেছি, সরি 30000 টাকার গুডস বেচেছি। আর একটু ভালো করে বললে, আমি ধরো কাউকে ধরো কোনো একটা প্রোডাক্ট বেচেছি, সেই প্রোডাক্টটার এমআরপি ছিল 30000 টাকা, ঠিক আছে? তো এর উপর আমি বলেছি তোমাকে 10% ডিসকাউন্ট কি দেবো? 10% ডিসকাউন্ট দেবো। 10% ডিসকাউন্ট দেবো মানে 3000 টাকা। 10% ডিসকাউন্ট দেবো মানে 3000 টাকা, ঠিক আছে? তাহলে কত হলো? 30 থেকে 3 বাদ দিয়ে 27000 টাকা হলো। এই ডিসকাউন্টটাকে বলা হয় টেট ডিসকাউন্ট। এই ডিসকাউন্টটাকে বলা হয় টেট ডিসকাউন্ট, ঠিক আছে? 3000 টাকা বাদ দিয়ে কত হলো? 27000 টাকা। তার মানে
এই 27,000 টাকায় আমাদের অ্যাকাউন্টসে রেকর্ড করা হবে, আমাদের অ্যাকাউন্টসে 27,000 টাকা রেকর্ড করা হবে, 30,000 টাকা বা 3,000 টাকা রেকর্ড করা হবে, রেকর্ড করা হবে কত 27,000 টাকা। এবার প্রশ্ন হলো 27,000 টাকা আমি যাকে গুডসটা বেচেছি না সেটা হচ্ছে তাকে ধারে বেচেছি, তাকে বলেছি, সে আবার বলেছে যে আমি 3 মাস পর টাকাটা শোধ করব, ক মাস পর 3 মান্থ, 3 মান্থ পর টাকাটা শোধ করবে। যদি 3 মাসের মধ্যে টাকাটা শোধ করে দেয় বা তার আগে 3 মাসের আগে যদি টাকাটা শোধ করে দেয় তখন তাকে ক্যাশ ডিসকাউন্ট দেবো। সাপোজ ধরো তাকে ক্যাশ ডিসকাউন্ট বলি, তোমাকে আরো 2,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট, কত টাকা 2,000 টাকা ডিসকাউন্ট দেবো, ঠিক আছে, কত টাকা নিচ্ছি এর থেকে 25,000 টাকা। এই যে 2,000 টাকা ডিসকাউন্ট এটাকেই বলা হয় ক্যাশ ডিসকাউন্ট, এটাকেই বলা হয় ক্যাশ ডিসকাউন্ট, ঠিক আছে। তো এই ক্যাশ ডিসকাউন্টকে আমরা আবার দু ভাগে ভাগ করতে পারি, একটাকে বলে অ্যালাউড, একটাকে বলে অ্যালাউড আর একটাকে বলে রিসিভড, একটাকে বলে অ্যালাউড আর একটাকে বলে রিসিভড। তার মানে আমরা যদি কাউকে ডিসকাউন্ট দিই, আমরা যদি কাউকে ডিসকাউন্ট দিই তাকে বলে ডিসকাউন্ট অ্যালাউড, আর আমরা যদি কারোর থেকে ডিসকাউন্ট নিই তখন তাকে বলে ডিসকাউন্ট রিসিভড, ঠিক আছে। তার মানে বুঝতে পারলে ডিসকাউন্ট অ্যালাউড কি, তো আমরা যদি কাউকে ডিসকাউন্ট দিই সেটা আমাদের কাছে খরচ, আমাদের বিজনেসের খরচ, আর আমরা যদি কারোর থেকে ডিসকাউন্ট পাই তাহলে বিজনেসের ইনকাম। তাহলে ডিসকাউন্ট অ্যালাউডটা কি আমার খরচ, তাই এটাকে আমরা লিখতে পারি ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে খরচ। তো দেখো এই ব্যাপারগুলো জাস্ট এই কনসেপ্টগুলো করতে গেলে তোমরা আগের কনসেপ্টগুলো হয়তো ভুলে গেছো, তাই একটু মনে করিয়ে দিলাম, নতুন কিছুই নয় এইগুলো নিয়ে। আমরা তো এখন অনেক ছোট করে পড়লাম, আগে আমাদের এই সমস্ত টপিকগুলো নিয়ে ইন ডিটেইলস আলোচনা করা হয়েছে, ঠিক আছে, ইন ডিটেইলস আলোচনা করা হয়েছে, তবুও একবার বুঝিয়ে দিলাম। তো দেখো পরপর 15 নম্বর পয়েন্ট, ডিসকাউন্ট রিসিভ, নতুন করে বোঝানোর কিছু নেই। আমরা যেমন কারোর থেকে ডিসকাউন্ট, মানে আমরা যেমন কাউকে ডিসকাউন্ট দিতে পারি, ডিসকাউন্ট দিলে যেমন সেটা ডিসকাউন্ট অ্যালাউ বিজনেসের খরচ, তেমনি আমরা কারোর থেকে ডিসকাউন্ট পেতেও পারি, ডিসকাউন্ট পেলে কি হয় তখন তাকে বলে ডিসকাউন্ট রিসিভ, মানে বিজনেসের এটা ইনকাম বা রেভিনিউ বলতে পারি। তাহলে এটা কি, এটা হচ্ছে রেভিনিউ। এরপরে কি বলেছে, এরপর বলেছে ক্যারেজ। ক্যারেজ জিনিসটা কি, ধরো সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের শপ, এটা হচ্ছে আমাদের কি শপ, কি বললাম এটা হচ্ছে আমাদের বিজনেসের শপ, ঠিক আছে। এটা ধরো সাপোজ ধরো ডেইলি, ঠিক আছে, এটা ডেইলি। তো বিজনেস করতে গেলে তো আমাকে তো গুডস পারচেজ করতে হবে, আরে বিজনেস করতে গেলে আমাকে গুডস পারচেজ করতে হবে। ধরো দিল্লি থেকে আমি কিছু গুডস কিনে আনছি, দিল্লি থেকে গুডস পারচেজ করে, দিল্লি থেকে গুডস পারচেজ করে কোথায় নিয়ে আসি, দোকানে নিয়ে আসছি, দিল্লি থেকে গুডস পারচেজ করে দোকানে নিয়ে আসি। তাহলে ভাবো দিল্লি থেকে শপ, আমার শপটা কোথায়, শপটা ধরো কলকাতায় আছে, শপটা কলকাতায়, তাহলে দিল্লি থেকে গুডস পারচেজ করে যখন কলকাতায় নিয়ে আসবো, আরে গুডস গুলোকে তো হাঁটি হাঁটি নিয়ে আসবো না, আরে গুডস গুলোকে কোনো গাড়ি করে নিয়ে আসতে হবে, তো গাড়ি করে নিয়ে আসতে হলে গাড়ি ভাড়া লাগবে না, সেই গাড়ি ভাড়াটাকেই বলা হয় ক্যারেজ। এই যে গাড়ি ভাড়াটা লাগে এটাকে বলে, গাড়ি ভাড়াটাকে বলা হয় ক্যারেজ, ঠিক আছে। তাহলে এবার বলো এই দিল্লি থেকে গুডস গুলো পারচেজ করে যখন আমার দোকান কলকাতায় নিয়ে আসে, তাহলে দোকানে গুডস গুলো ইন হচ্ছে না আউট হচ্ছে, স্যার গুডস গুলো ইন হচ্ছে, তাহলে এখানে যে ক্যারেজটা হচ্ছে না এটাকে বলে ক্যারেজ ইনওয়ার্ড, ঠিক আছে, এটাকে বলে ক্যারেজ ইনওয়ার্ড। তো মাথায় রাখলে ক্যারেজ ইনওয়ার্ড, তার মানে কি এটা কি আমার খরচ, এটা কি আমার খরচ, বুঝতে পারছো তো। তো দিল্লি থেকে গুডস গুলো যখন আমি কলকাতায় আমার গোডাউনে নিয়ে আসছি, ঠিক আছে, আমার দোকানে নিয়ে আসছি, তার মানে কি গুডস গুলো নিয়ে আসতে গেলে আমার গাড়ি ভাড়া লাগছে, তো সেই গাড়ি ভাড়াটা হচ্ছে আমার এক ধরনের খরচ। তার মানে এখানে ক্যারেজ, তোমরা বলেছে এখানে ক্যারেজ ইনওয়ার্ড লিখে, এখানে ক্যারেজ বলেছে। অ্যাকাউন্টেন্সিতে শুধু ক্যারেজ বলতে কোন ক্যারেজকে বোঝায়, ক্যারেজ বলতে ক্যারেজ ইনওয়ার্ড কে বোঝানো হয়, ক্যারেজ বলতে ক্যারেজ ইনওয়ার্ড কে বোঝানো হয়। তো ক্যারেজটা কি আমার এক্সপেন্সেস, ঠিক আছে। আমরা যেমন দিল্লি থেকে কলকাতা শহরে যে আমাদের দোকানে সেখানে গুডস পারচেজ করে নিয়ে আসলাম, তাহলে দেখো আমি যদি কারোর থেকে গুডস পারচেজ করি করে নিয়ে আসি, গাড়ি ভাড়া তো আমাকেই বিয়ার করতে হবে, এই জন্য শুধু ক্যারেজ বলতে ক্যারেজ ইনওয়ার্ড কে বোঝানো হয়েছে, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং ওয়েজেস, আচ্ছা এই আউটস্ট্যান্ডিং ওয়েজেস আর প্রিপেয়ারটা একটু পরে হয়ে আছে, একটু কনসেপচুয়াল আছে। আচ্ছা প্ল্যান্টার মেশিনটা বলে দিই, প্ল্যান্টার মেশিন হচ্ছে ব্যবসার এক ধরনের অ্যাসেট, কারণ প্ল্যান্টার মেশিনারি আমরা যা প্ল্যান্ট বা মেশিনারি কিনবো তার বেনিফিট আমরা ফিউচারে পাবো, এটা হচ্ছে বিজনেসের এক ধরনের অ্যাসেট। তাহলে সানডি ডেটার, ডেটার্স কাকে বলে, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে। তো যাদেরকে ধারে গুডস বেচেছি তারা তো এখন টাকা দিতে পারেনি, কদিন পরে টাকা দিয়ে দেবে, অর্থাৎ তাদের থেকে বেনিফিটটা তো পাবো। ডেটার্স হচ্ছে কোম্পানির এক ধরনের অ্যাসেট। ক্রেডিটার্স, ক্রেডিটার্স জিনিসটা কি, যাদেরকে যাদের থেকে আমরা ধারে গুডস কিনি, যাদের থেকে আমরা ধারে গুডস পারচেজ করি তাদেরকে ক্রেডিটার্স বলে। তো যাদের থেকে ধারে গুডস কিনেছি তাদেরকে তো এখন টাকা শোধ করতে হয়নি, বলেছি তাদেরকে পরে শোধ করে দেবো, কি করেছি ওদেরকে প্রমিস করেছি, ওদেরকে প্রমিস করেছি টাকাটা শোধ করে দেবো। তাহলে এটা কি বিজনেসের কাছে একটা দায় না, একটা অব্লিগেশন ক্রিয়েট হয়েছে, তো এটা হচ্ছে বিজনেসের এক ধরনের দায়। তো দায়টাকে কি বলে, লায়াবিলিটি। তাহলে ব্যাড ডেট, ব্যাড ডেট জিনিসটা কি, ধরো আমার ধরো একজন কাস্টমার ছিল, আমার ধরো যে দোকান আছে সেই দোকানে ধরো একজন কাস্টমার ছিল, কাস্টমারের নাম হচ্ছে এক্স,
ঠিক আছে, এক্স কে আমি ধরো এই বছর কত টাকার গুডস বেচেছি, 1 লাখ টাকার গুডস বেচেছি, কত টাকার গুডস বেচেছি, ওকে ধরো 1 লাখ টাকার গুডস বেচেছি, ঠিক আছে, ওর তো একটা নির্দিষ্ট টাইমে টাকাটা শোধ করে দেওয়ার কথা, অবশ্যই তার টাকাটা শোধ করে দেওয়ার কথা, কিন্তু সে টাকা মেরে চলে গেছে। আরে সে টাকা দেয়নি, টাকা মেরে চলে গেছে, চিট করেছে, ও টাকাটা দেয়নি, টাকা মেরে দিয়ে চলে গেছে। তার মানে কি, টাকাটা কি আমি পেয়েছি? আমি মিস্টার এক্স কে 1 লাখ টাকার গুডস ধারে পেয়েছি, ওর তো ওর কাছ থেকে টাকা পাওয়ার কথা, তো ওর থেকে টাকা পাওয়ার কথা, ও বলেছিল 3 মাস পর টাকাটা দিয়ে দেবে, 3 মাস পর আমি ওর বাড়ি চলে গেছি টাকা চাইতে, দেখি কি ওর বাড়িতে তালা মারা, ঠিক আছে, ও এরিয়া ছেড়ে চলে গেছে, ও এরিয়া ছেড়েই চলে গেছে, তাহলে ওর কাছ থেকে টাকা পাবো? কোনোদিনই টাকা পাবো না, ঠিক আছে। তাহলে এটা কি ব্যবসার এক ধরনের ক্ষতি বলবো বা খরচও বলতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে বিজনেসের এক ধরনের খরচ, ঠিক আছে, এক্সপেন্সেস। তার মানে কি, এটা ব্যাড ডেটটা কি, এক্সপেন্সেস। আচ্ছা, তারপর বলি ব্যাড ডেট রিকভার। আরে ওই কাস্টমার কথা বলো এক্স, কিন্তু ওর কাছে ওর ফোন নাম্বার তো ছিল, আরে ওর ফোন নাম্বার তো আমার কাছে ছিল, ফোন করেছি, ফোনেও পাচ্ছি না, কিন্তু ওর যে কিছু রিলেটিভ আছে না, রিলেটিভ গুলোকে আমি চিনি, আমার দোকানে আসে, তো আমি তাদেরকে বললাম দেখ এই লোকটা খুব বাজে লোক ছিল, খুবই বাজে লোক, দোকানে জিনিসপত্র কেনাকাটি করলো, খাওয়া দাওয়া করলো, সবকিছু করলো, কিন্তু এখন টাকা মেরে চলে গেছে, টাকা মেরে চলে গেছে। তখন মিস্টার এক্স কে ওর রিলেটিভ গুলো মিস্টার এক্স কে বললো দেখো তোমার নামে এইসব বলছে, তুমি টাকা মেরে চলে গেছো, চিট করে গেছো, এরকম নাকি? তখন ওর শুনে খুব খারাপ লেগেছে, ওর শুনে কথাগুলো শুনে খুবই খারাপ লেগেছে, ও পরবর্তী সময় মানে ওর ইগোতে লেগেছে বলতে পারো, পরবর্তী সময় ও টাকাটা দোকানে এসে ফেরত দিয়ে গেছে। তার মানে কি, প্রথমে তো আমি ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছিলাম, আমি টাকা পাবো না, টাকা মেরে চলে গেছে, পরবর্তী সময় সে আমার টাকাটা ফেরত দিয়েছে, তাহলে এটা কি বললাম, যেই টাকাটা আমার মেরে গেছে, সেই যেই টাকাটা মেরে গেছিল সেটা আমি রিকভার করে নিলাম, অর্থাৎ ব্যাড ডেটটা আমরা রিকভার করে নিলাম। এটা কিন্তু বিজনেসের এক ধরনের ইনকাম মানে রেভিনিউ বলতে পারি। আচ্ছা, হয়ে গেল। এবার আমরা ইনকাম ট্যাক্স বোঝাই। ইনকাম ট্যাক্স, দেখো ইনকাম ট্যাক্স মানে কি, ধরো নরমাল আমি একটু বিজনেস থেকে দূরে যাচ্ছি, ধরো আমি যা ইনকাম করেছি, ধরো আমি এই বছর যত টাকা ইনকাম করলাম, তার উপর তো গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হবে, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সটা টোটালি পার্সোনাল, ম্যান টু ম্যান ভেরি করে, মানে এটা পার্সনের উপর, একটা পার্সন ধরো যেই পার্সন যত টাকা ইনকাম করবে সেই ইনকামের উপর একটা ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে, তাহলে ইনকাম ট্যাক্সটা পুরোপুরি পার্সোনাল। তো এই ইনকাম ট্যাক্স বলতে কার ইনকাম ট্যাক্সের কথা বলা হয়েছে, এটা হচ্ছে ব্যবসার যে মালিক, মালিকের ইনকাম ট্যাক্সের কথা বলা হয়েছে, ঠিক আছে, মালিকের ইনকাম ট্যাক্সের কথা বলা হয়েছে। তো মালিকের যা ইনকাম ট্যাক্স, ধরো মালিক ধরো যত টাকা কামালো, ঠিক আছে, ব্যবসা করে যত টাকা প্রফিট আর্ন করলো, যত টাকা কামালো, তার উপর একটা ট্যাক্স তো গভর্নমেন্টকে দিতে হবে। তো ইনকাম ট্যাক্স কিন্তু টোটালি পার্সোনাল। তো মালিকের ইনকাম ট্যাক্সের টাকাটা মালিক কোথা থেকে নেবে? আরে ভাবো না, মালিক তো আর কোনো কাজ করে না, মালিককে তো গভর্নমেন্টকে তো একটা ইনকাম ট্যাক্সের টাকা দিতে হবে, তো মালিক সেই টাকাটা কোথা থেকে দেবে? সে ব্যবসা থেকে নেবে। আর মালিক ব্যবসা থেকে যে ইনকাম ট্যাক্সের টাকা নিল কিসের জন্য? নিজের প্রয়োজন, নিজের প্রয়োজনে নিল, ঠিক আছে। এটা কি ব্যবসার প্রয়োজনে ইনকাম ট্যাক্সের টাকা না, ব্যবসার জন্য নেয়নি ইনকাম ট্যাক্সের টাকা, ও নিজের প্রয়োজনে ইনকাম ট্যাক্সের টাকাটা নিয়েছে, ঠিক আছে। তো তাহলে এটাকে কি বলে? ড্রয়িংস। এটাই তো আমার ক্যাপিটাল, ঠিক আছে, ড্রয়িংস আমার ক্যাপিটালের মধ্যেই পড়ে। তাহলে ইনকাম ট্যাক্সটাকে আমরা ড্রয়িংস বলতেও পারি বা ড্রয়িংস ক্যাপিটালের মধ্যেই পড়ে। তো সুতরাং মাথায় রাখবে, ইনকাম ট্যাক্স মানে বলতে পারো টোটালি পার্সোনাল, ব্যবসার যে মালিক, ব্যবসার মালিক তো সারা বছর তো ইনকাম করে, আরে ব্যবসার মালিক তো সারা বছর ইনকাম করবে, তো সারা বছর ইনকাম করে ও কি শুধু ব্যবসা থেকে ইনকাম করবে? তো অনেক জায়গা থেকে ইনকাম করতে পারে, তো যা ইনকাম করে সেই ইনকামের উপর একটা ট্যাক্স গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, সেটাকেই বলা হয় ইনকাম ট্যাক্স। সেই টাকার কথা দিয়ে নিজে ব্যবসা থেকে তুলেছে। আচ্ছা, এবার বলবো আউটস্ট্যান্ডিং ওয়েজেস আর প্রিপেড স্যালারি। ওয়েজেস তো বুঝিয়েছি, ওয়েজেস তো বুঝিয়েছি, দেখো আউটস্ট্যান্ডিং ওয়েজেসটা কি, এটা একটা ডায়াগ্রাম করে বুঝিয়ে দিই। ধরো এটা একটা ডায়াগ্রাম করলাম, ধরো সাপোজ ধরো এটা আমি একটা মাস করলাম এপ্রিল মাস, সাপোজ এটা একটা এপ্রিল মাস করলাম, এটা এপ্রিল মাস। তা আগে খুব ডিটেইলসে বুঝিয়েছি, ডিটেইলসে ভিডিওতে, তবু আরেকবার বলে দিচ্ছি। এপ্রিল মাস, ধরো এপ্রিল মাসে ধরো এটা কোন কোম্পানির কথা বলছি, সাপোজ আমি একটা টাটা কোম্পানির কথা বলছি, ঠিক আছে। তো টাটা কোম্পানিতে অনেক এমপ্লয়ি কাজ করে, আমি আচ্ছা এটা ওয়েজেস বলেছি তাই তো, এমপ্লয়ির কথা বলবো না, ওয়ার্কার। টাটা কোম্পানিতে অনেক ওয়ার্কার কাজ করে, তো ধরো একজন ওয়ার্কার আছে এ, ঠিক আছে, এ টাটা কোম্পানিতে এ কাজ করছে, ঠিক আছে, টাটা কোম্পানিতে এ নামক একজন ব্যক্তি মানে ওয়ার্কার ও কাজ করছে, এবং ওর ওয়েজেস, ওয়ার্কারদের আমরা কি পেমেন্ট করি? ওয়েজেস, এবং ওর ওয়েজেস ধরো ফিক্সড হয়ে পার মান্থ 5000 করে, ঠিক আছে। তাহলে পুরো এপ্রিল মাস এ টাটা কোম্পানিতে কাজ করলো, কাজ করার পর ঠিক এপ্রিল মাসের লাস্ট ডে, এপ্রিল মাসের লাস্ট মানে 30 এপ্রিল 2020 তে আসলো, বলবে যে সারা মাস যে আমি কাজ করলাম আমার ওয়েজেসের টাকাটা পেমেন্ট করো, ওয়েজেসের টাকাটা পেমেন্ট করো, ওয়েজেসের টাকা ছিল পেমেন্ট করো। তখন টাটা কোম্পানি বললো ধরো এই মাসে না আমার কাছে টাকা নেই, এই মাসে কিছু অসুবিধা আছে, কিন্তু টাকাটা আমরা আবার পরের মাসে দিয়ে দেবো, ঠিক আছে, পরের মাসে দিয়ে দেবো, এখন টাকা দিতে পারবো না। তার মানে আমি যদি বলি টাটা কোম্পানি এর থেকে বেনিফিট নিয়েছে কি নেয়নি? স্যার টাটা কোম্পানি এর থেকে পুরো কাজটা গুছিয়ে নিয়েছে, কিন্তু ওকে এখনো পেমেন্ট করেনি, কাজটা গুছিয়ে নিয়েছে কিন্তু ওকে এখনো পেমেন্ট করেনি।
তার মানে কি বেনিফিট নিয়ে নেওয়াকে আমরা খরচ বলে, আমরা কি বলছিলাম খরচ কাকে বলে স্যার, বেনিফিট নেওয়াকে খরচ বলে। তার মানে এখানে আমার খরচটা কত স্যার, খরচ 5000 টাকা হয়ে গেছে, খরচ 5000 টাকা হয়ে গেছে, খরচটা কত হয়ে গেছে, খরচ 5000 টাকা হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু বলো এই 5000 টাকা যে বেনিফিট নিয়ে নিয়েছে টাটা কোম্পানি, এর বদলে কি টাটা কোম্পানি পেমেন্ট করেছে? না, এখনো পেমেন্ট করেনি, বলেছে পরে পেমেন্ট করে দেবে, পরে পেমেন্ট করে দেবে, ঠিক আছে, পরে পেমেন্ট করে দেবে। তো পেমেন্ট তো করতে পারেনি, পরবর্তী সময় টাটা কোম্পানি পেমেন্ট করে দেবে। তো পেমেন্ট করে দেবে তার মানে কি টাটা কোম্পানি এখন পেমেন্ট করতে পারেনি, পরে পেমেন্ট করবে, মানে টাটা কোম্পানি একটা অব্লিগেশন ক্রিয়েট হয়েছে, পেমেন্ট করতে হবে, মানে কি লাইবিলিটি, অব্লিগেশন মানে কি লাইবিলিটি। তো টাটা কোম্পানির লাইবিলিটি কত টাকা, টাটা কোম্পানির লাইবিলিটি 5000 টাকা। এই লাইবিলিটিটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং, বাকি রেখেছে টাকাটা বাকি রেখেছে, তো এটাকে বলা হয় আউটস্ট্যান্ডিং লাইবিলিটি। যদিও এখানে লাইবিলিটির নাম বলেই দিয়েছে, ঠিক আছে, এখানে তো লাইবিলিটির নাম বলেই দিয়েছে। আচ্ছা এখানে লাইবিলিটি না লিখে যদি আমরা এটা লিখি, লাইবিলিটি না লিখে যদি ভালো হয় আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লিখি, ঠিক আছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস লিখি। টাটা কোম্পানি মিস্টার এ থেকে 5000 টাকা বেনিফিট নিয়ে 5000 টাকা খরচ হয়ে গেল, কিন্তু এই 5000 টাকা কি টাটা কোম্পানি এখনো মিস্টার এ কে পেমেন্ট করতে পেরেছে? না, পেমেন্ট করতে পারেনি, বলেছে পরে পেমেন্ট করে দেবে, এখন দিতে পারছে না, পরে পেমেন্ট করে দেবে। তো টাটা কোম্পানির কাছে একটা অব্লিগেশন ক্রিয়েট হলো, ঠিক আছে, অব্লিগেশন ক্রিয়েট হলো। তো অব্লিগেশন যে ক্রিয়েট হলো না, মানে এই টাকাটাকে পেমেন্ট করতে হবে, এটাই তো লাইবিলিটি, তাই তো। তো এখানে যে লাইবিলিটির কথা বলা হয়, সেই লাইবিলিটিটা কি, এই লাইবিলিটিটাকেই বলা হয় আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। তো এক্সপেন্সেসটা কি, এখানে এক্সপেন্সের নাম কি ছিল, ওয়েজেস, তার মানে আমরা বলতে পারি আউটস্ট্যান্ডিং ওয়েজেস। তাহলে জিনিসটা বুঝতে পারলেন, এই আউটস্ট্যান্ডিং ওয়েজেস কি টাটা কোম্পানি এই মাসে মিস্টার এ কে পেমেন্ট করতে পারেনি, বলেছে পরে পেমেন্ট করে দেবে। এটা তো টাটা কোম্পানির কাছে একটা অব্লিগেশন ক্রিয়েট হলো, মানে লাইবিলিটি। এটা হচ্ছে টাটা কোম্পানির এক ধরনের লাইবিলিটি। আচ্ছা আরেকটা উদাহরণ, এটা বোঝার জন্য প্রিপেড স্যালারি বোঝার জন্য কি করে বোঝাবো দেখো। ধরো টাটা কোম্পানি কথা বলছে, এটা এপ্রিল মাস, ঠিক আছে, তো মিস্টার এ ধরো জব করছে টাটা কোম্পানিতে, টাটা কোম্পানিতে মিস্টার এ জব করছে, তাহলে কি ও তো প্রতি মাসে টাটা কোম্পানি থেকে একটা স্যালারি পাবে, জব করলে কি পায়, স্যালারি পায়। ধরো ও স্যালারি ফিক্সড হয়েছে প্রতি মাসে 5000 টাকা করে স্যালারি ফিক্সড হয়েছে, জব করছে প্রতি মাসে ওর স্যালারি ফিক্সড হয়েছে কত, 5000 টাকা। তো ও সারা মাস কাজ করলো, ঠিক আছে, সারা মাস কাজ করে ঠিক এই তারিখে আসলো 30 এপ্রিল, টাটা কোম্পানির কাছে আসলো, টাটা কোম্পানিকে বললো আমি জব করে আমার পেমেন্টটা করো, ঠিক আছে, পেমেন্ট করো। এবং ওই তারিখে আসার সঙ্গে সঙ্গে বললো যে শুধু আমাকে এই মাসের টাকা পেমেন্ট করলে হবে না, আমার খুব টাকার দরকার, আমার এক্সট্রা টাকার দরকার আছে, আমাকে যদি আরো 5000 টাকা দেওয়া যায় তাহলে খুব খুশি হয়, ঠিক আছে, আমার খুব কাজে লাগবে, ঠিক আছে, উপকারে লাগবে। তার মানে এই তারিখে টাটা কোম্পানিকে কত টাকা দিয়েছে স্যার, এই তারিখে টাটা কোম্পানি মানে ক্যাশ দিয়েছে ওকে 10000 টাকা, ক্যাশ দিয়েছে 10000 টাকা। কিন্তু বলো টাটা কোম্পানি ওর থেকে বেনিফিট কত নিয়েছে স্যার, টাটা কোম্পানি তো বেনিফিট নিয়েছে 5000 টাকা। বেনিফিট নেওয়াকে কি বলে, খরচ। তো খরচ হচ্ছে 5000 টাকা। তার মানে কি এই যে 10000 টাকা এই তারিখে পেমেন্ট করেছে, 5000 টাকা বেনিফিট নিয়েছে, আর 5000 টাকা বেনিফিট নেয়নি, এই বাকি 5000 টাকা বেনিফিট কবে নেবে, ফিউচারে নেবে, পরবর্তী সময় বেনিফিট নেবে। তো ফিউচারে বেনিফিট নেবে, ফিউচারে বেনিফিট নিলে তাকে কি বলে স্যার, অ্যাসেট বলে, ফিউচারে বেনিফিট নিলে তাকে অ্যাসেট বলে। তার মানে অ্যাসেট কত, 5000 টাকা। এই অ্যাসেটটাকে বলা হয় কি, দেখো টাটা কোম্পানি মিস্টার এ কে এই তারিখে 10000 টাকা দিয়েছে, 5000 টাকার কাজ করি 10000 টাকা দিয়েছে, কত টাকা এক্সট্রা দিয়েছে, 5000 টাকা আরো এক্সট্রা দিয়েছে। তার মানে কি কাজ করার আগেই ওকে 5000 টাকা দিয়ে দিয়েছে, মানে কি আগে থেকেই ওকে পেমেন্ট করে দিয়েছে, প্রি মানে আগে, পে মানে পেমেন্ট করেছে, আগেই পেমেন্ট করেছে, টাইমের আগেই পেমেন্ট করে দিয়েছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো, তার মানে এই অ্যাসেটটাকে বলা হয় টাইমের আগে পেমেন্ট করে দিলে তাকে বলা হয় প্রিপেড, ঠিক আছে, প্রিপেড। তাহলে বুঝতে পারলে প্রিপেড, কিন্তু এই খরচটার নাম কি ছিল, প্রিপেড এক্সপেন্সেস। তো এক্সপেন্সেসটাকে তোমরা বলতে পারো স্যালারি। তো প্রিপেড স্যালারি আমার কি, বুঝতেই পারছো, এটা হচ্ছে অ্যাসেট। তো আশা করি বুঝতে পেরেছি, এটা জাস্ট একটা রাফলি বোঝালাম, কারণ আমাদের বেসিক জিনিসগুলো আগে ইন ডিটেইলসে অনেক ডিটেইলসে বোঝানো আছে। তো সুতরাং এখানে তো সময় নষ্ট করব না, তো আগে ভিডিওতে অনেক ডিটেইলসে বোঝানো হয়েছে, লাইন বাই লাইন ধরে ধরে বোঝানো হয়েছে, এখানে জাস্ট ওটা কতটা মনে আছে তার জন্য একটু জাস্ট মনে করিয়ে দিলাম।